প্রিয় জবা ফুল পর্ব -41 থেকে 50। মৌমিতা হোসেন। চৈতালি মাত্রই মাগরিবের নামাজ পড়ে জানালার কাছে এসে দাঁড়িয়েছে। আজ সকাল থেকে প্রচণ্ড গরম, কেমন একটা গুমোট অবস্থা। বোধ হয় নিম্নচাপ আছে, এজন্যই এই অবস্থা। রুমে এসি অন করা, তবুও গরম লাগছে। সেই সাথে মনের ভেতরেও ভিড় করেছে একরাশ অস্বস্তিকর অনুভূতি। চৈতালির বাবার বাসায় আজ রাতে এই বাড়ির সবার দাওয়াত। বিষয়টা আসাদ সাহেব সকালে নাস্তার টেবিলে বসে সবাইকে জানায়। দাওয়াতের কথাটা তাৎক্ষণিকভাবে তাকে এতটাই অবাক করে যে এটা নিয়ে সে তখন কিছুই বলতে পারে না। মনে মনে শুধু সিদ্ধান্ত নেয় সবাই গেলেও চৈতালি ওই বাসায় যাবে না। এরপর সারাদিন নানা কাজে নিজেকে ব্যস্ত রাখলেও ওই বিষয়টা মাথা থেকে সরাতে পারে না। কেমন যেন অদ্ভুত এক অনুভূতি হয় তার। তাই বলে বাবার প্রতি যে তার ভালোবাসা কমে গেছে তা নয়, তবে ভালোবাসার ধরনটা পাল্টে গেছে অনেকটাই। বিগত সময়ে তার প্রতি সবার আচরণে নিজেকে বেশ পাল্টে ফেলেছে সে। অনেক শক্ত করেছে মনকে। ভালোবাসার নামক অনুভূতির জায়গায় এখন স্থান দিয়েছে দায়িত্বকে, যা চৈতালি এখন পালন করে প্রতিটা ক্ষেত্রে। তাই তো হাসপাতালের বড় মেয়ে হিসেবে সব দায়িত্ব পালন করার পরপরই আবার নিজেকে গুটিয়ে ফেলেছে। স্বেচ্ছায় তাদের মাঝ থেকে সরিয়ে ফেলেছে নিজের উপস্থিতি। বাবার জন্য যে চিন্তা হচ্ছিল না তা নয়, তবে সেই চিন্তাকে প্রশ্রয় দেয়নি সে। ডিপ্রোর কাছ থেকে আকারে ইঙ্গিতে জেনে নিয়েছে বাবার খবর। ব্যাস এতেই সে নিজেকে শান্ত রেখেছে। এসব ভাবনার মাঝে দরজা খোলার শব্দ হলেই পেছনে ফিরে দেখে ডিপ্রো এসেছে। চৈতালি সেদিকে পাত্তা না দিয়ে আবার বাইরে তাকাতেই ডিপ্রো বলে, সবাই প্রায় রেডি, অথচ আপনি এখনো এভাবে বসে আছেন। তাড়াতাড়ি রেডি হয়ে নিন জবা। চৈতালি শান্ত গলায় বলে, আমি যাব না ডিপ্রো। বললাম তো আমার মন টানছে না, ইচ্ছে করছে না তাদের সামনে যেতে। এটা কেমন কথা বলছেন জবা? আপনার বাবা মাত্রই সুস্থ হয়ে বাসায় ফিরলেন, কত শখ করে আমাদের সবাইকে দাওয়াত করলেন। এখন যদি আমরা না যাই তাহলে তিনি কত কষ্ট পাবেন ভেবে দেখেছেন? চৈতালি জানালার কাছে থেকে সরে পর্দা টেনে অভিমানী কণ্ঠে বলে, আপনারা তো যাচ্ছেন, তাহলে ওই বাসায় আমার যাওয়া না যাওয়া নিয়ে কারো কোন মাথা ব্যথা নেই ডিপ্রো। আমি ওই বাড়ির কেউ নই, আপনি না গেলে আমাদের যাওয়ার মানে কি? মেয়ের সুবাদেই তো এতদিন পরে শ্বশুর বাড়ি থেকে দাওয়াত পেলাম। চৈতালি খানিকটা উপহাস করে বলে, জামাই হিসেবে দাওয়াত পেয়েছ, এই ভুল খবর তোমায় কে দিল? গত কদিন তোমরা সবাই তাদের জন্য অনেক করেছ, বিপদে তাদের পাশে দাঁড়িয়েছ, এজন্য হয়তো কৃতজ্ঞতা প্রকাশ। চৈতালির কথা শেষ হবার আগেই ডিপ্রো গম্ভীর হয়ে বলে, আপনি যেমন মানসিকতার নন তেমন আচরণে আপনাকে মানায় না জবা। কেন দাওয়াত করেছে সেটা আমার চেয়ে আপনার ভালো জানার কথা। চৈতালি মলিন কণ্ঠে বলে, আমি সত্যি যেতে চাই না ডিপ্রো। দায়িত্ব পালনে কোন প্রকার কৃপণতা তো আমি করিনি, কিন্তু আমার প্রতি তাদের অবিশ্বাস আমি ভুলতে পারছি না। এতে তাদের দোষ নেই, যা দোষ যা ভুল সব আমার কারণেই তারা আপনাকে ভুল বুঝেছিল। ওই পরিস্থিতিতে যে কোন বাবা মা তাই করতেন যা ওনারা করেছিলেন। তাই বলে সারা জীবনের জন্য সম্পর্ক শেষ হয়ে যাবে এমনটা কোনোভাবেই কাম্য নয়, কারণ রক্তের সম্পর্ক কখনো বিচ্ছিন্ন করা যায় না। চৈতালি এবার দৃষ্টি সরিয়ে ফিসফিস করে বলে, এই মুহূর্তে আমি এত কিছু ভাবতে চাই না। আমি আজ যাচ্ছি না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমাকে জোর করো না ডিপ্রো। ডিপ্রো এবার হতাশ হয়ে বলে, আমার বাবা যেহেতু দাওয়াত কবুল করে ফেলেছে সেহেতু এবারের মতো শুধুমাত্র তার সম্মান রক্ষার্থেই না চলুন। এরপর থেকে এই ব্যাপারে আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। চৈতালি এবার ভীষণ বিরক্ত হয়, কারণ বিগত সময়ে এই মানুষটির প্রতি সৃষ্টি হয়েছে তার অগাধ শ্রদ্ধা। যখন নিজের বাবা মাও তার দোষ খুঁজে বেরিয়েছে ঠিক সেই সময়ে এই মানুষটা সবার বিরুদ্ধে গিয়ে ছেলের বউকে সাপোর্ট করেছে, ছেলের ভুল স্বীকার করে ছেলেকে শাসন করেছে। গত এক সপ্তাহ ধরে তার বাবা মায়ের খোঁজ খবর রেখেছে। আজ সেই মানুষটির সম্মান রক্ষার্থে হলেও তাকে যেতেই হবে। তাই উপায় না পেয়ে কপালে ভাঁজ ফেলে বলে, ঠিক আছে, তবে আজকের পরে আর কখনো এমন আবদার করো না ডিপ্রো। ডিপ্রো মুচকি হাসে। সে জানতো বাবার দোহাই দিলে চৈতালি না করতে পারবে না, তাই এটাকেই শেষ হাতিয়ার হিসেবে ব্যবহার করে সে। আর বাস্তবেও সেই হাতিয়ার কাজে দেয়। আজ অবশ্য যেভাবেই হোক চৈতালিকে ওই বাড়িতে নিয়ে যেতেই হতো। ডিপ্রোর বিশ্বাস আজ বাবা মেয়ের মাঝে সব ভুল বোঝাবুঝির অবসান হবেই হবে। তুমি কেমন হবু বউ? হবু বরের বন্ধুকে দাওয়াত করেছ অথচ হবু বরকে দাওয়াত করনি। খানিকটা অভিমান নিয়েই কথাগুলো বলে দিখান। এদিকে ফাল্গুনী এমন কথা শুনে মুচকি হেসে বলে, আজ হবু বরের কোন ভূমিকা নেই। আজ বোন আর দুলাভাইয়ের দিন। আজ বাবা মেয়ের ভুল বোঝাবুঝি অবসানের দিন, বুঝলেন হবু বর? দিহান হতাশ হবার ভাব নিয়ে বলে, হবু বরকে না বলো তোমার দুলাভাইয়ের বন্ধু হিসেবে তো আসতে বলতে পারতে নাকি? কি যে বলেন না, একটু ধৈর্য ধরুন।
আল্লাহর কাছে শুকরিয়া যে বাবার অসুস্থতার উসিলায় হলেও সব ঠিক হচ্ছে। সময় নিন, দেখবেন আমাদের সম্পর্কটাও সবাই মেনে নেবে। হুমকি বলেছ? আমি তো একটু মজা করছিলাম। সত্যি বলতে আজ আমাদের জন্য ভীষণ আনন্দের দিন। দিহান কথা বলতে বলতে কলিং বেল বেজে উঠলে ফাল্গুনী বলে, রাখলাম। ভাইয়ারা মনে হয় চলে এসেছে। কথাটা বলেই ফোনের লাইনটা কেটে দৌড়ে যায় দরজা খুলতে। এদিকে দিহান মনে প্রাণে দোয়া করে আজ যেন বন্ধুর সব সমস্যার সমাধান হয়ে যায়। দুই পরিবারের মধ্যকার সব দূরত্ব, ভুল বোঝাবুঝি যেন আজই শেষ হয়। দীপ্রুর পরিবার ফারুক সাহেবের বাসায় এসেছে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। এই আধ ঘন্টায় সবাই একে অপরের সাথে নানা বিষয়ে আলাপ করলেও চৈতালির সাথে কেউ কোন কথা বলেনি। চৈতালিও কারোর সাথে কোন কথা বলেনি। এভাবেই অনেকটা সময় সবাই ড্রয়িং রুমেই বসে থাকার পরে কিছুক্ষণ আগে দিঠির অনুরোধে চৈতালি ভেতরে নিজের রুমে গিয়ে বসে। রুমের ভেতরে ঢুকতেই চৈতালির ভেতরে এক চাপা কষ্ট শুরু হয়। কেমন একদম বন্ধ করা অনুভূতি হয়। অভিমান, অভিযোগ একে একে কণ্ঠে এসে ভিড় জমাতে থাকে। ঠিক তখনই রুমে প্রবেশ করে ফারুক সাহেব। পেছনে চয়নিকা আর ফাল্গুনী। চৈতালি সবাইকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেই ফারুক সাহেব বলেন, নিজের মেয়েকে অবিশ্বাস করেছে। জানি এই ভুলের কোন ক্ষমা নেই। তবুও পারলে এই বুড়ো বাবাকে মাফ করে দিস মা। ওই মুহূর্তে আমি এতটাই অবুঝের মতো। ফারুক সাহেবকে মাঝপথে থামিয়ে চৈতালি বলে, ওসব কথা থাক না বাবা। কিভাবে থাকবে? আমার মেয়েকে আমি ভুল বুঝেছি। একবার অন্তত সব ঠান্ডা মাথায় শোনা উচিত ছিল আমার। এত বড় ভুল আমি কি করে করলাম? তোর শ্বশুর, যে কোনোদিন তোকে দেখেনি, উনি পর্যন্ত তোকে সাপোর্ট করেছে, তোর কষ্ট অনুভব করেছে, আর আমি তোর বাবা হয়েও তোকে বুঝলাম না, তোর ওপরে বিশ্বাস রাখতে পারলাম না। ফারুক সাহেব কাঁদতে কাঁদতে কথাগুলো বলে বিছানায় বসে পড়তেই চৈতালি ভয় পায়। দৌড়ে এসে তার হাত দুটো ধরে অস্থির হয়ে বলে, কেন এখন এসব বলে শরীরটা খারাপ করছো বাবা? এমনিতেই তোমার শরীরটা খারাপ, এর মাঝে এসব পুরনো বিষয়ে কেন তুলছ? তোকে যেই কষ্ট আমি দিয়েছি তার যে। চৈতালি এবার রাগ দেখিয়ে বলে, হয়েছে, এবার আর একটা কোথাও না। তোমার হাত কাঁপছে, একটু রেস্ট নাও। আগে বল আমার ওপরে তোর আর কোন রাগ নেই। আগে বল তুই এই বুড়ো বাবাকে মাফ করেছিস। চৈতালি এবার থমকে যায়। কি বলবে ভেবে পায় না। সন্তান হয়ে বাবা মায়ের ওপরে কখনো রেগে থাকা যায় না। হ্যাঁ, অনেক সময় হয়তো মতের অমিল হয়, তাদের কথায় মন খারাপ হয়, অভিমান জমে মনে। কিন্তু সেই সবটাই তো সাময়িক। সময়ের সাথে সাথে সবটাই একদিন কমে যায়। তবে চৈতালির মন যে এত সহজে গলে যাবে এটা সে নিজেই বুঝতে পারেনি। বরং অসুস্থ বাবা তার কাছে নিজের করা ভুলের জন্য অনুতপ্ততা প্রকাশ করছে, এতে এখন খারাপ লাগছে, অস্বস্তি ঘিরে ধরেছে। তাই সবকিছু স্বাভাবিক করার জন্য চৈতালি বলে, সন্তান কখনো বাবা মাকে ক্ষমা করার অধিকার রাখে। আমরা ভুল করব, তোমরা শাসন করবে, এটাই নিয়ম বাবা। তবে হ্যাঁ, শাসন করার আগে শুধু একটু যাচাই করে নেওয়া উচিত। অন্তত ভুলটা সত্যি সেই সন্তান করেছে কিনা সেটা জেনে শাস্তি দেওয়া উচিত। অন্যায় না করেও শাস্তি পেলে যে তার মনোবলটাই ভেঙে পড়ে বাবা। ফারুক সাহেব চৈতালির হাত ধরে কাঁদতে থাকে, কপালে চুমু খেয়ে জড়িয়ে ধরে। সেই মুহূর্তে চয়নিকাও এসে চৈতালির পাশে বসে বলে, ভাগিস দীপ্র আর বেয়াই সাহেব সব সত্যিটা আমাদের জানিয়েছিল। না হলে হয়তো আমাদের ভুল আজও ভাঙত না। চৈতালি কপালে ভাঁজ ফেলে চয়নিকার দিকে তাকিয়ে বলে, মানে? চয়নিকা চৈতালির মাথায় হাত বুলিয়ে বলে, দীপ্রর বাবা মা ভীষণ ভালো মনের মানুষ। গত এক সপ্তাহে তারা যেভাবে প্রতিনিয়ত আমাদের পাশে থেকে মানসিক সাপোর্ট দিয়েছে তেমনটা তো আজকাল কাছের আত্মীয়রাও করে না। আর তোর শ্বশুরের তো কোন তুলনাই নেই। তোকে অনেক স্নেহ করে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। না হলে আজকাল শ্বশুর বাড়ির মানুষ এত ভালো মানসিকতার হয় নাকি? চয়নিকা একটু থেমে আবার বলেন, আমি জানি আমি তোকে অনেক খারাপ কথা বলেছি, শাসন করেছি, বকেছি। কিন্তু বিশ্বাস কর, এসবের পেছনে শুধু একটাই উদ্দেশ্য ছিল। আর তা হলো তোর যেন একটা ভালো জায়গায় বিয়ে হয়। তুই যেন সুখী হোস। তাই তো তোর করা সেই ভুলের কথা মনে পড়লেই আমি অস্থির হয়ে উঠতাম। মায়ের মনের দ্বন্দ্ব, মায়ের অপারগতার কথা চিন্তা করে সম্ভব হলে তোর এই মাকেও মাফ করে দিস। মায়ের কথা শুনে চৈতালি আরো বেশি আবেগপ্রবণ হয়ে ওঠে। অনেক বছর পরে সেই পুরনো মাকে ফিরে পেয়ে চৈতালি যেন আজ আনন্দে আত্মহারা। চয়নিকার বুকে মাথা রেখে আনন্দের অশ্রু দিয়ে ধুয়ে মুছে ফেলতে শুরু করে এতদিনের সকল অভিযোগ, অভিমান। ফাল্গুনিও এসে জড়িয়ে ধরে সবাইকে। বহুদিন পরে এই বাড়ির সবার চোখ বেয়ে আনন্দের অশ্রু ঝরতে থাকে। যেই আনন্দের রুমের নির্লিপ্ততা দেয়াল পর্যন্ত হেসে ওঠে। হেসে ওঠে প্রতিটা কর্নার। যেই আনন্দ দূর থেকে দেখে আনন্দে আত্মহারা হয় দীপ্র নামের মানুষটাও। সকাল 11:30।
চৈতালি আর রীতা আপা কলেজের জন্য আর নিজের জন্য কিছু বই কিনে মাত্রই নীলক্ষেত থেকে সামনে এগিয়ে রিকশার জন্য দাঁড়িয়েছে। এমন সময় ঘড়িতে সময় দেখেই চৈতালি কপালে ভাঁজ ফেলে বলে, মাত্র 11:30 বাজে। আমি তো ভেবেছি অনেক বেলা হয়ে গেছে। রীতা আপাও ঘড়ির দিকে তাকিয়ে বলেন, আমিও তো তাই ভেবেছিলাম। চৈতালি হাসি মুখে বলে, ভালো হয়েছে, আজ তাড়াতাড়ি বাসায় ফিরতে পারবো। বেশ কিছু কাজ জমেছে, তাড়াতাড়ি ফিরলে সেগুলো করতে পারবো। হ্যাঁ, ঠিক বলেছ। রীতা আপা কথাটা বলে রিকশা ঠিক করতে নিয়েও আবার ফিরে এসে বলে, দীপ্র কোথায়? চৈতালি ভার্সিটিতে আছে। কেন আপা? রীতা আপা মুচকি হেসে বলেন, আরে বোকা, চাইলেই কি কলেজ থেকে তাড়াতাড়ি বের হতে পারো? আজ যেহেতু সুযোগ পেয়েছ তাই সুযোগের সদ্ব্যবহার করা উচিত না। চৈতালি কপালে ভাঁজ ফেলে বলে, কোন সুযোগের কথা বলছেন আপা? চৈতালির কথা শুনে রীতা আপা বিরক্ত হলে সে আবার বলে, সত্যিই বুঝতে পারিনি আপা। বরের সাথে দেখা করার সুযোগ থাকলে কেউ আবার না দেখা করে চলে যায়। এই পর্যন্ত যখন চলেই এসেছি তখন চলো না আজ তোমার বরের সাথে পরিচিত হই, তার ডিপার্টমেন্ট থেকে ঘুরে আসি। দীপ্রর সাথে দেখা করার কথা শুনতেই চৈতালির ভেতরে কেমন যেন করে ওঠে। আপা প্রস্তাব দেওয়ার সাথে সাথে তারও ইচ্ছে করে দেখা করতে। করবে নাই বা কেন? গত কিছুদিন ধরে দীপ্র এবং তার পুরো পরিবারের আচরণে চৈতালি মুগ্ধ, কৃতজ্ঞ। সেদিন বাবার সাথে সব মিটমাট হবার পেছনেও যে তার এবং আসাদ সাহেবের ভূমিকা ছিল, দেরিতে হলেও এটা সে জানতে পারে। তাছাড়া তার বাবার প্রতি দীপ্রর দায়িত্ববোধ দেখেও চৈতালি বেশ অভিভূত। আজকাল অবশ্য দীপ্রর সবকিছুই তার ভালো লাগে। আগের মতো এখন আর বিরক্ত লাগে না। তাই রীতা আপা বলার সাথে সাথেই চৈতালি সিদ্ধান্ত নিয়ে নেয়। মুচকি হেসে বলে, ঠিক আছে চলুন আপা, আজ আমরা দুজন মিলে দীপ্রকে একটা সারপ্রাইজ দেই। ঠিক আছে চলো। এরপর একটা রিকশা ঠিক করে দুজন মিলে রওনা দেয় কলাভবনের উদ্দেশ্যে। দীপ্র এবং সিনথিয়া দুজন কোন একটা বিষয় নিয়ে হেসে হেসে কথা বলছে আর করিডোর থেকে হেঁটে আসছে। এমন সময় সামনে চৈতালিকে দেখে বেশ অবাক হয়ে দীপ্র বলে, আপনি এখানে এই সময়ে? না জানিয়ে? মানে? ডিপার্টমেন্টে আসার আগে চৈতালি অনেক খুশি থাকলেও আসার পরে তার মনটা খারাপ হয়ে যায়। দীপ্রকে অন্য এক সুন্দরী রমণীর সাথে এভাবে হেসে কথা বলতে দেখে বিষয়টা মানতে পারে না সে। তাই দীপ্রর কথায় উত্তরে কপালে ভাঁজ ফেলে বলে, আমি কি আসতে পারি না? মানে তোমার ডিপার্টমেন্টে কি আমার আসা বারণ? না না, তা হবে কেন? সত্যি বলতে কখনো এভাবে আসেননি তো তাই। চৈতালি কপট রাগ দেখিয়ে বলে, কখনো আসেনি বলে জীবনেও আসব না এমনটা তো নয়, তাই না? দীপ্র কিছু বলবে ঠিক তখন সিনথিয়া বলে, আপনার পরিচয়? দীপ্রর কি হন আপনি? সিনথিয়া আর কিছু বলার আগেই দীপ্র বলে, ওকে মিস সিনথিয়া, আমার গেস্ট এসেছে, আজ তাহলে আসি। সিনথিয়া আবার কিছু বলতে চাইলেও দীপ্র তাকে সেই সুযোগ না দিয়ে চৈতালিকে ইশারায় আসতে বলে দ্রুত পায়ে রুমে চলে যেতে নেয়। যা দেখে চৈতালির রাগটা আরো বেড়ে যায়। যদিও রাগ করাটা অনর্থক, তবুও। রীতা আপা এতক্ষণ ধরে সবকিছু পর্যবেক্ষণ করে অবশেষে প্রসঙ্গ এড়াতে দীপ্রর পাশাপাশি হাঁটতে হাঁটতে বলে, আমি চৈতালির রীতা আপা, তার কলেজের সহকর্মী। আমাকে সে বড়। দীপ্র পাশে তাকিয়ে বলে, বড় বোনের মতো দেখে। এই তো। হ্যাঁ তাই। কিন্তু আপনি জানলেন কি করে? দীপ্র হেসে বলে, চৈতালির ব্যাপারে সবকিছুই আমি জানি আপা। চৈতালির কাছে আপনার অনেক গল্প শুনেছি। আজ সুযোগও পেয়েছি তাই ভাবলাম আপনার সাথে পরিচিত হই। পরিচয় তো আরো অনেক আগেই হতে পারতাম, কিন্তু কারো নিষেধ উপেক্ষা করার দুঃসাহস দেখাতে ইচ্ছে হয়নি আপা। কার নিষেধ? পরিচিত হতে আবার কে নিষেধ করেছে? রীতা আপা কপাল কুঁচকে কথাটা বলতেই দীপ্র বলে, পরিচিত হতে নিষেধ নেই আপা, কিন্তু সেজন্য তো আপনাদের কলেজের সামনে আমাকে যেতে হবে, অথবা কোন না কোন ভাবে আপনার সাথে বা অন্য কলিগদের সাথে কথা বলতে হবে। কিন্তু আমার তো চৈতালির কলেজের সামনেই যাওয়া নিষেধ। রীতা আপা বিষয়টা জানে তাই এটা নিয়ে আর খাটায় না। এর মধ্যে দীপ্র করিডোর থেকে শেষ মাথায় এসে একটা রুমে প্রবেশ করতেই রীতা আপা আর চৈতালিও সেখানে যে চেয়ার টেনে বসে। যদিও চৈতালির এই মুহূর্তে এখানে আর বসার কোন ইচ্ছা নেই, তবুও আপার জন্য বসতে হয়। দীপ্র নিজেও চেয়ার টেনে বসে একটা ছেলেকে ডেকে তাদের জন্য নাস্তা নিয়ে আসতে বলে। এরপর বেশ কিছু সময় একসাথে কাটিয়ে জরুরি কাজের অজুহাত দেখিয়ে চলে যায় রীতা আপা। চৈতালির সাথে যেতে চাইলেও তাকে না নিয়েই চলে যান তিনি। চৈতালিও অবশ্য আজ তেমন কিছু বলে না, কারণ সে আজ এখানে থেকেও নেই। তার মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে সিনথিয়া। একটা মেয়ের সাথে এত হেসে হেসে কথা বলাটা মেনে নিতে খারাপ লাগছে তার। এটা অবশ্য আজ নতুন তা নয়। কিছুদিন আগেও এক ছাত্রীর এমন আচরণে বিরক্ত হয়েছে সে। তবে তার এমন অনুভূতির কারণটা এখন পর্যন্ত সে বুঝতে অপারগ। এদিকে ভার্সিটিতে আসার পর থেকে চৈতালিকে এভাবে নীরব দেখে দীপ্র বলে,
আপনার আজ কি হয়েছে জবা? কেউ কি কিছু বলেছে? হঠাৎ এমন প্রশ্ন শুনে চৈতালি বলে, সিনথিয়া নামটা বেশ সুন্দর। মেয়েটা এত কথার মাঝে চৈতালির কাছ থেকে এমন প্রশ্ন শুনে দীপ্র বলে, সিনথিয়া? হ্যাঁ, একটু আগে যার সাথে অনেক হেসে হেসে কথা বলছিলে সেই মেয়েটা। কে উনি? দীপ্র মুচকি হেসে বলে, আমার মতোই একজন লেকচারার। একটা প্রেজেন্টেশন নিয়ে আলাপ করছিলাম। সামনে একটা প্রোগ্রাম আছে, সেখানে আমরা দুজন একসাথে। দীপ্রকে আর বলতে না দিয়ে চৈতালি বলে, প্রেজেন্টেশন নিয়ে বুঝি এত হেসে হেসে কথা বলতে হয়? রাগ করে কথা বলারও তো কিছু নেই, তাই না? চৈতালি কিছুটা বিরক্ত হয়ে বলে, তাই বলে এত হাসি? এত দিনে আমি তো কখনো তোমাকে এত হাসতে দেখিনি। তাছাড়া কাজের সময় আপনি তো কখনো আমার হাসি দেখতেই চাননি জবা। তাই দেখেননি। আর হাসি বেশিক্ষণ ধরে রাখতে পারলাম কোথায়? আপনাকে দেখে তো আমার সব হাসি মিলিয়ে বিস্ময়ের রূপ নিল। ও, তাহলে বোধ হয় না আসাই উচিত ছিল, তাই না? দীপ্র বলে, কেন? শুধু শুধু তুমি ঝামেলায় পড়লে। সিনথিয়া চলে গেল, তোমাদের আলাপে ব্যাঘাত ঘটল। আমি কিন্তু সেটা বলতে চাইনি জবা। চৈতালির আর ভালো লাগে না, তাই উঠে দাঁড়িয়ে বলে, আমি আসি। তুমি বরং কাজ শেষ করো। অযথা তোমার কাজের ক্ষতি হোক সেটা আমি চাই না। দীপ্র বিস্ময় নিয়ে বলে, কি বলছেন এসব? আপনার জন্য আমার কাজে ক্ষতি হবে কেন? বরং আপনি এসেছেন বিষয়টা আমার জন্য অনেক আনন্দের। যাক, 2 মিনিট বসুন। কাজটা শেষ করে আমরা একসাথে ফিরব। তাছাড়া আকাশটাও অন্ধকার হয়ে আসছে। এর মাঝে আপনার একা একা যাওয়ার দরকার নেই। চৈতালি আর কথা বাড়ায় না। ভালো লাগে না। কোন কারণ ছাড়াই মনটা এত খারাপ হয়ে যায় যে একসাথে আসা মানে যে দীপ্রর সাথে বাইকে বসে আসতে হবে সেটাও সে ভুলে যায়। মাথার মধ্যে ঘুরপাক খায় শুধু সিনথিয়া নামের মেয়েটা। দুপুরের আকাশটা যেন বৃষ্টির নরম পর্দা টেনে রেখেছে। ঘন মেঘে ঢাকা চারদিক, সাথে বৃষ্টির টুপটাপ শব্দে চারপাশে এক অদ্ভুত মায়া তৈরি হয়েছে। রাস্তা ভিজে চকচক করছে, রিকশার ঘন্টার শব্দও মনে হচ্ছে কোন সুমধুর ছন্দ। এরই মাঝে দীপ্রের বাইক চলছে ধীর গতিতে। কারণ চৈতালির এক হাত শক্ত করে আঁকড়ে ধরে আছে দীপ্রর কাঁধ, আর অন্য হাত তার পিঠে। তখন দুজন বের হয়ে দেখে বৃষ্টি শুরু হয়েছে। বাইকে যাবে তাই চৈতালির কেনা বইগুলো দীপ্র তখন রুমেই রেখে যায়। কিন্তু বিপত্তি ঘটে বাইকে ওঠার সময়। অভ্যাস না থাকায় বাইকে স্টার্ট দিলেই চৈতালি পড়ে যেতে নেয়। আর তখনই দীপ্রর অনুরোধে তার কাঁধে হাত রাখে চৈতালি। কিন্তু কিছু সময় পরে যখন দুজনের মাঝের দূরত্ব কমে আসে তখনই দুজন অনুভব করে ভিন্ন এক অনুভূতি। সম্পূর্ণ নতুন, হালকা অস্বস্তি, সাথে অদৃশ্য এক ভালো লাগা। সব মিলিয়ে কেমন যেন অদ্ভুত এক টান। বৃষ্টির ফোঁটাগুলো তাদের দুজনের গায়ের ওপর মিশে একরকম উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে, যেন চারপাশের ঠান্ডা আর ভেজা হাওয়া হার মেনেছে তাদের দুজনের নিঃশ্বাসের কাছে। বাতাসের ঝাপটায় চৈতালির শাড়ির আঁচল বারবার দীপ্রের বাহু ছুঁয়ে যাচ্ছে, আর সে আরো নিঃশব্দে হাতের চাপটা বাড়িয়ে দিচ্ছে। এভাবেই ভয়টা ধীরে ধীরে গলে গিয়ে এক মিষ্টি অনুভূতি তৈরি করেছে দুজনের মাঝে। এদিকে দীপ্র আজ পুরোই এলোমেলো। চৈতালির আচরণ থেকে শুরু করে সবকিছুই আজ তার কাছে বড্ড অচেনা লাগছে। বড্ড অচেনা। ফারুক সাহেব রাতের খাবার খেয়ে ড্রয়িং রুমে বসে টিভির চ্যানেল চেঞ্জ করছে। ঠিক সেই সময় চৈতালির ফোন এলে রিসিভ করতেই ওপাশ থেকে শুনতে পায় কিছু করা কথা। ফারুক সাহেব তখন মিনমিনে গলায় বলে, আরে মা, আমি তো একটা মিষ্টি খেয়েছি। তাতে এত রাগ করছিস কেন? এই সব তোর মায়ের কাজ, তাই না? আমি জানি তো তোর সাথে মিলে ইচ্ছে করে সে আমাকে শায়েস্তা করতে চাইছে। যত সব। চৈতালি মায়ের বিষয়টা এড়িয়ে কপট রাগ দেখিয়ে বলে, তুমি মিষ্টি কেন খেয়েছো সেটা আগে বলো বাবা। আগে তো তুমি এমন ছিলে না। জানো যে এই মুহূর্তে তোমার সুগার অনেক বেশি। এই মুহূর্তে কোনোভাবেই মিষ্টি খাওয়া যাবে না। সেখানে তুমি কিভাবে পুরো একটা মিষ্টি খাও? ফারুক সাহেব মন খারাপ করে বলেন, ঠিক আছে, আর খাবো না। তবুও রাগ করিস না মা। সত্যি বলছি, আর খাবো না। চৈতালি স্বাভাবিক কণ্ঠে বলে, বুঝলাম, আর খাবে না। রাতে কি খেয়েছো? ফারুক সাহেব এবার কি বলবে ভাবতেই চৈতালি আবার বলে, রাতে কি খেয়েছো বাবা? আজও কি ভাত খেয়েছো? মানে রুটি খেতে চেয়েছিলাম বুঝলি, কিন্তু টেবিলে ইলিশ মাছ দেখে আর লোভ সামলাতে পারিনি, তাই অল্প করে ভাত খেয়েছি। বিশ্বাস কর, একদম অল্প। মা কোথায়? চৈতালি রেগে মায়ের কথা জিজ্ঞেস করতেই ফারুক সাহেব চট করে ফোনটা চয়নিকার হাতে দিয়ে দেয়। চয়নিকা ধরে হ্যালো বলতেই চৈতালি বলে, কি ব্যাপার মা, তোমরা কি শুরু করলে? এত ডায়াবেটিস নিয়ে বাবা মিষ্টি ভাত সব খাচ্ছে, অথচ তুমি কিছুই বলছো না। চয়নিকা তপ্ত শ্বাস ফেলে বলেন, আমি কিছু বললেই কি তোর বাবা আমার কথা শুনবে? আজ অবধি কখনো শুনেছে? চৈতালি গম্ভীর কণ্ঠে বলে, এভাবে বললে হবে না মা। হাসপাতাল থেকে এসেছে খুব বেশি দিন কিন্তু হয়নি। সব স্ট্রিক্টলি মেনে না চললে আবার হাসপাতালের ভর্তি হতে হবে। তাই বাবাকে সাবধান হতে বলো।
সম্ভব হলে রাতে বাবার পছন্দের আইটেম রান্না বন্ধ করে দাও। চয়নিকা হেসে বলে, ঠিক আছে। তুই বল তোর কি অবস্থা? রাতের খাওয়া দাওয়া শেষ? না মা, এখনো খাইনি। দীপ্র এখনো ফেরেনি। ফিরলে খাবো। রাত প্রায় 10টা। এখনো ফেরেনি। কোন কাজে ব্যস্ত হয়তো। ঠিক আছে দীপ্র, ফিরলে খেয়ে শুয়ে পড়। সকালে তো আবার কলেজ আছে। আর হ্যাঁ, পারলে কাল একবার আসিস। চৈতালি হেসে বলে, চেষ্টা করব মা। বলেই ফোনটা রেখে দিয়ে ফারুক সাহেবের সামনে বসে। ব্যাস এরপর চৈতালিকে এসব জানানোর জন্য শুরু হয় দুজনের মাঝে মিষ্টি লড়াই। সেদিনের পর চয়নিকা অনেকটাই আবার আগের মতো হয়ে গেছে। প্রথম 2-4 দিন অবশ্য মামের মাঝে বেশ জড়তা কাজ করেছিল। তবে এখন সব ঠিক হয়ে গেছে। এদিকে দূরে দাঁড়িয়ে সবকিছু স্বাভাবিক হতে দেখে শুকরিয়া আদায় করে ফাল্গুনী। মনে মনে শুধু বলে, আল্লাহ সবকিছু তো ঠিক করে দিলে, এবার আমার আপু আর দীপ্র ভাইয়ার সম্পর্কটাও ঠিক করে দাও প্লিজ। অনেক দিন পর আবার পার্কে বসে আছে চরবন্ধু। সবাই মিলে আজ দীপ্রর পেছনে লেগেছে। ভার্সিটির ঘটনা শোনার পর থেকেই সবাই মিলে তাকে খ্যাপানো শুরু করেছে। আড্ডার এক পর্যায়ে জাহিদ বলে, যাক বাবা, অবশেষে কাঠখোট্টা আপাও প্রেমে পড়ল। অবশ্য তুই মানুষটাই এমন যে তোর প্রেমে না পড়ে উপায় নেই। জাহিদের কথা শুনে শাহিন বলে, সেটাই অবশেষে তোর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তোর আর আপার রোমান্স উফুফ ভাবতেই তো আমার। শাহিন আর বলতে পারে না। তার আগেই পিঠে এক ঘুষি পড়লে সেখানে হাত দিয়ে কপাল কুঁচকে বলে, কোন শালা এই কাজ করল রে? দীপ্র চোখ গরম করে বলে, এত বাজে বকছিস কেন? কি সমস্যা? বাজে বকলাম। আপা তোর প্রেমে মজেছে, এটা কি মিথ্যা? তুই তো বললি। দিহান এবার শাহিনের সাথে তাল মিলিয়ে বলে, হ্যাঁ, তুই তো বললি। আর যা বললি তাতে তো আমাদের এমনটাই মনে হচ্ছে। তাই বলে সামান্য ভার্সিটিতে যাওয়া আর ওই মেয়েকে নিয়ে দুটো রাগ দেখানোতেই আমাদের রোমান্স পর্যন্ত চলে যাবি? জাহিদ এবার খানিকটা ভাব দেখিয়ে বলে, শুন দোস্ত, তুই রাগ করিস আর যাই করিস, আমাদের যা মনে হয়েছে আমরা তাই বলেছি। প্রেমের পূর্ব লক্ষণ হলো ঈর্ষা। প্রেম, ভালোবাসায় ঈর্ষা থাকবেই, যা এখন আপার মাঝে দেখা যাচ্ছে। দিহান বলে, শোন আমি বলি কি, বিষয়টাকে তুই এখানেই স্টপ করিস না। প্রেজেন্টেশন এর জন্য তো ওই সিনথিয়া মিসের সাথে তোকে কথা বলতেই হবে। এই সুযোগটাকে কাজে লাগা। আপার সামনে একটু বেশি করে কথা বল। হাসি মুখে 2-1টা অপ্রয়োজনীয় কোথাও বল। দেখ আপা কি রিয়েকশন দেয়। চেষ্টা করতে তো দোষ নেই, তাই না? অনেক সময় সোজা আঙুলে কি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয় দোস্ত। দীপ্র ধীর কণ্ঠে বলে, কিন্তু কাজটা কি ঠিক হবে? পরে যদি শোনে আমি ইচ্ছে করে করেছি, তখন যদি মাইন্ড করে। জবা অনেক সেন্সিটিভ মনের। মিথ্যা পছন্দ করে না। শাহিন এবার বন্ধুর কাঁধে হাত রেখে বলে, এতে মিথ্যা কি আছে? প্রয়োজনে কথা বলবি, তাও অল্প কদিনই। তবে সব কথা বলবি আপার সামনে। এটুকুই তো। কিন্তু দীপ্রকে আর সুযোগ না দিয়ে 3 বন্ধু এবার একসাথে গেয়ে ওঠে, যাবো পেয়ার কিয়া তো ডানা কেয়া। এদিকে বন্ধুদের গান শুনে তাদের সাথে দীপ্র নিজেও হাসতে থাকে প্রাণবন্ত হাসি। আর মনে মনে ভাবতে থাকে, এবার কি তবে সত্যি জবা আমার হবে? সত্যি কি জবার হৃদয়ে আমি অল্প হলেও জায়গা করতে পেরেছি? রাত প্রায় 11টা। কলিং বেল এর শব্দ শুনতাই চৈতালি গিয়ে দরজা খুলে দেয়। দীপ্র ঘরের দিকে পা বাড়ালে চৈতালি বলে, এত রাত পর্যন্ত কোথায় ছিলে? দিহান, জাহিদ ওদের সাথে পার্কে ছিলাম। একটু কাজ ছিল। সময়টা ভালো না, তাই এত রাতে অবধি বাইরে থাকা ঠিক না। বেশি প্রয়োজন হলে বাসায় বসেই তো আলাপ করতে পারো। চৈতালির এমন খবরদারি দেখে দীপ্র অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকাতেই সে বলে, বাসায় সবাই চিন্তা করছিল তাই বললাম। দীপ্র বলে, আপনার চিন্তা হয়নি। চৈতালি দীপ্রর কথার উত্তর না দিয়ে বলে, ফ্রেশ হয়ে খেতে আসো। অনেক রাত হয়েছে। তাছাড়া আমারও খুব ক্ষুধা পেয়েছে। এত রাত অবধি আপনি না খেয়ে আছেন? আমার জন্য। চৈতালি দীপ্রর দিকে তাকিয়ে বলে, কলেজের কাজে ব্যস্ত ছিলাম। তুমিও ফেরোনি। তাই ভাবলাম কাজ শেষ করি। ততক্ষণে তুমিও চলে আসবে, তারপর একসাথে খাবো। ব্যাস এই কারণেই। দীপ্র কিছু বলে না। আজ আর মন খারাপও করে না। মুচকি হেসে চলে যায় ফ্রেশ হতে। এদিকে চৈতালি খাবার গরম করে রুমে যেতেই দেখে দীপ্রর ফোনে রিং হচ্ছে। তাকিয়ে দেখে সিনথিয়ার ফোন। এত রাতে সিনথিয়ার ফোন দিচ্ছে ভাবতেই চৈতালির মেজাজটা খারাপ হয়ে যায়। তাই রেগে লাইন কাটতে নিলেই দীপ্র বলে, আরে জবা কেটে দিলেন কেন? কে ফোন করেছিল? সিনথিয়া। ওহো, জরুরি আলাপ ছিল। আমার তো খেয়ালাই ছিল না। কথাটা বলেই মোবাইল নিয়ে ফোন করতে নিলেই চৈতালি বলে, এত রাতে কোন ভদ্র মেয়ে কোন বিবাহিত পুরুষের কাছে ফোন দেয় নাকি? যা কাজ সব দিনে শেষ করলেই তো হয়। জি হয়। তবে এখন জরুরি কথা আছে। খুব জরুরি না হলে তিনি ফোন দিতেন না। তাছাড়া সে তো জানেন না যে আমি বিবাহিত। দীপ্র কথাগুলো বলেই নিজ থেকে সিনথিয়াকে ফোন দেয়। এদিকে চৈতালির রাগে চুপচাপ রুম থেকে বের হয়ে ডাইনিং রুমে এসে বসে থাকে।
মনে মনে ভাবতে থাকে এসবের মানে কি। দীপ্র যে বিবাহিত সেটা কাউকে বলছে না কেন? কেনই বা সেদিন মেয়েটার কাছে তার পরিচয় না দিয়ে প্রসঙ্গ এড়িয়ে গেল? দীপ্র কি তাহলে? না, আর ভাবতে পারে না সে। এসব ভাবতেই চৈতালি খেয়াল করে চোখের পানিতে তার গাল দুটো ভিজে যাচ্ছে। অথচ এমনটা তো হবার কথা নয়। কিছুক্ষণ পরেই দীপ্র এলে সে নিজেকে সামলে চুপচাপ খাওয়া শেষ করে। দীপ্র খেয়াল করে চৈতালির মুখটা আজ আধারে ঢাকা। খানিকটা আন্দাজ করে বিষয়টা, তবুও ইচ্ছে করেই এই বিষয়টা এড়িয়ে যায়। প্রিয় মানুষকে বোঝার জন্য বন্ধুদের কথা মতোই আগাবে বলে সিদ্ধান্ত নেয়। এদিকে চৈতালির ভেতরে অভিমানের পাল্লাটা আরেকটু বেড়ে যায়। সেদিনের পর থেকে মেয়েটাকে নিয়ে ঘুরপাক খাওয়া তার ভাবনাগুলো আরেকটু স্থায়ীভাবে জায়গা করে নেয় অবচেতন মনে। হঠাৎ করেই পরিচিত হয় নতুন এক অনুভূতির সাথে। একান্ত নিজের কিছু ভীষণ প্রিয় কাউকে অল্প অল্প করে হারালে যেমনটা অনুভব হয় ঠিক তেমন অনুভূতি। দুপুর 2:30। আজ বাইরে কেমন একটা ভ্যাপসা গরম। রৌদ্রের তাপও অনেক বেশি। এর মাঝে কলেজ আর বাসার মাঝামাঝি জায়গায় একটা রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছে চৈতালি আর তারেক স্যার। বেশ কদিন ধরেই তিনি বারবার চৈতালির সাথে দেখা করতে চাচ্ছিলেন। কিন্তু চৈতালি যখন কোনোভাবেই রাজি হচ্ছিল না তখন কাল ফোন করে তিনি কিছু ভয়ঙ্কর কথা বলেন যা শুনে আজ চৈতালি দেখা করতে বাধ্য হয়। অবশ্য এখানে আসার আগে সে এই বিষয়গুলো রীতা আপাকে জানিয়ে আসে। সব শুনে তিনিও সাথে আসতে চেয়েছিলেন, কিন্তু অনেক কিছু ভেবে আর আসেনি সাথে। তারেক স্যারের মুখে কুটিল হাসি দেখে চৈতালি বিরক্ত হয়ে বলে, আপনি এমন কাজ করতে পারেন না স্যার। বাচ্চা মেয়েদের জীবন, তাদের ভবিষ্যৎ নিয়ে এভাবে নোংরা খেলায় মেতে ওঠার কোন কারণ আমি দেখতে পাচ্ছি না। এসব করে আপনি বিন্দুমাত্র লাভবান তো হবেনই না, বরং আপনার আরও ক্ষতি হবে। তাই এখনো সময় আছে, নিজেকে শুধরান। হা হা হা, কি ক্ষতি হবে আমার? আর কি ক্ষতি করার বাকি রেখেছেন মিসেস চৈতালি? আপনার জন্য অলরেডি আমি আমার মান সম্মান সব খুঁয়েছি। কলেজ থেকে আমাকে বরখাস্ত করা হয়েছে। আমার কোচিং সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে। আর কি বাকি আছে? এই সবই আপনার কৃতকর্মের ফল। আপনাকে বারবার সতর্ক করার পরেও আপনি কথা শুনেননি। উল্টো আরো অশোভন আচরণ করেছেন। মেয়েদের সব সময় ভয় ভীতির মাঝে রেখেছেন। তাই তাদের জন্য এই পদক্ষেপ নেওয়াটা জরুরি ছিল। তারেক স্যার কোন উত্তর না দিয়ে মোবাইলটা চৈতালির সামনে ধরে। এক ছাত্রীর সঙ্গে তারেক স্যারের আপত্তিকর ভিডিওটা দেখতেই চৈতালি চোখ বন্ধ করে বলে, এটা বন্ধ করুন প্লিজ। এক্ষুনি বন্ধ করুন। আর সব ভিডিও ডিলিট করুন। তারেক স্যার হেসে বলেন, এত সহজে? আমি তো খারাপ হয়ে বিতাড়িত হয়েছি। এবার আপনার এই আদরের ছাত্রীদেরও কলেজ থেকে বের করার ব্যবস্থা করব আমি। প্রতিটা ভিডিও ভাইরাল করে দেব। লজ্জায় একটাও সমাজে মুখ দেখাতে পারবে না। আমার সাথে লাগতে এসেছে সবাই এবার প্রতিবাদী হবার খেলা সামলাক। শুধু তারা কেন, তাদের ম্যাডাম চৈতালিও পারবে না কারোর সাথে চোখ মেলাতে। শুনলাম বয়সে ছোট এক ছোকরাকে বিয়ে করেছেন। সত্যি চৈতালি, আপনিও কম যান না। আগেও তো নাকি কি সব কুকর্ম আছে আপনার। তা এত সব করে আবার এত সাধু সাজেন কিভাবে? লজ্জা করে না? এই একটা জায়গায় চৈতালি বারবার দুর্বল হয়ে যায়। তবে এবার দুর্বল হলে চলবে না। মেয়েগুলোর সম্মান বাঁচাতে হবে। কলেজের সম্মান বাঁচাতে হবে। তাই বনিতা না করে কাপা কণ্ঠে বলে, এই মুহূর্তে বাজে কথা বলা বা শোনার সময় আমার নেই। তাই আপনার আসল উদ্দেশ্যটা কি বলে ফেলুন। কি করলে আপনি ভিডিওগুলো ডিলিট করবেন বলুন। না হলে আমি কিন্তু আপনার নামে মামলা করব। তখন বাকিটা সময় জেলের ভাত খেয়ে কাটাতে হবে। আর আমি বুঝি আপনাকে মাফ করে দেব। আপনার অতীত বর্তমান সবকিছুকে সামনে এনে আপনার জীবন ছারখার করে দেব আমি। সে আপনার ইচ্ছা। যা মন চাই করবেন। আপনার কাছ থেকে এর চেয়ে ভালো কিছু তো আশা করাটাও বোকামি, তাই না? তারেক স্যার কুটিল হেসে বলেন, সত্যি বলছি চৈতালি, আপনার এই তেজ আমার ভীষণ ভালো লাগে। তাই তো খুব ইচ্ছে ছিল একবার হলেও আপনাকে নিজের করে পেতে। আফসোস আমার এই ইচ্ছেটা পূরণ হলো না। আচ্ছা, কেমন হবে যদি আমি এখানেই আপনার সম্মান ধুলোয় মিশিয়ে দেই? একজন শিক্ষিকার চরিত্র নিয়ে সবাইকে একটু। তারেক স্যার আর কিছু বলতে পারে না। তার আগেই তার গালে এক চড় বসিয়ে দেয় দীপ্র। হঠাৎ এভাবে দীপ্রর উপস্থিতিতে ভড়কে যায় তারেক স্যার। চৈতালি নিজেও তাকে দেখে অবাক হয়ে যেই না কিছু বলবে অমনি দীপ্র চোখ গরম করে তাকায়। যা দেখে চৈতালি কিছু বলতে পারে না। তারেক স্যার রেগে বলে, আপনাকে বলেছিলাম একা আসতে। আপনি কথা রাখেননি চৈতালি। এবার আপনাকে এজন্য চরম মূল্য দিতে হবে। চরম। তারেক স্যারের কথায় রেগে দীপ্র এবার তার কলার ধরে আবারও মারতে উদ্যত হতেই দিহান, জাহিদ, শাহিন এসে হাজির হয়। সাথে হাজির হয় পুলিশের একটা টিম। তারা তারেক স্যারের কাছ থেকে মোবাইল নিয়ে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। দিহানও দুই বন্ধুকে সাথে নিয়ে পুলিশের সাথে থানায় যায়।
অন্যদিকে দীপ্র চুপচাপ চৈতালির হাত ধরে বাইকের কাছে আসতেই সে বলে, আমি আসলে বিষয়টা তোমাকে। দীপ্র হাত দিয়ে ইশারা করে গম্ভীর হয়ে বলে, যা বলার বাসায় গিয়ে বলুন, এখানে আর একটা কোথাও নয়। কিন্তু দীপ্র এবার খানিকটা উচ্চস্বরে বলে, আপনাকে বলেছি না চুপ করতে, যা বলার বাসায় যে বলতে। চৈতালি দীপ্রর এমন আচরণে আর কিছু বলার সাহস পায় না, চুপচাপ বাইকের পেছনে উঠে বসে। আজ আপনি অন্য রিকশায় এলেন কেন? দীপ্র বেশ গম্ভীর কণ্ঠে কথাটা বলতেই চৈতালি বলে, তারেক স্যারের সাথে দেখা করার বিষয়টা কাউকে জানাতে চাইনি। তাই? কাউকে নাকি আমাকে? স্যার, এর বিষয়টা সেভাবে কেউই জানে না। কলেজের বিষয়, তাই শুধু রীতা আপাকে জানিয়ে এসেছি। সত্যি বলতে, এই বিষয়ে আলাদা করে তোমাকে নিয়ে ভাবিনি দীপ্র। সেটাই, আমাকে নিয়ে ভাববেন কেন? আমি কে? ঠিক আছে বুঝলাম আমাকে নিয়ে ভাবেননি, কিন্তু নিজেকে নিয়ে ভাবেন তো। কোন বুদ্ধিতে অন্য রিকশায় ওই বদমাশ লোকটার সাথে দেখা করতে গেছেন বলুন তো? এত বুদ্ধিমতী আপনি এমন বোকার মতো কাজ কিভাবে করতে পারেন চৈতালি? দীপ্র কথাগুলো বেশ চিৎকার করেই বলে। চৈতালি এতে ঘাবড়ে যায়, কিছুটা বিরক্তও হয়। কারণ দীপ্রর বাবা মা শুনতে পেলে খারাপ ভাববে। তাছাড়া চৈতালি চায় না কলেজের সমস্যাগুলোর প্রভাব বাসায় কারো ওপরে পড়ুক। তাই দীপ্রর সামনে গিয়ে বলে, আস্তে বলো দীপ্র, তোমার বাবা মা শুনলে কি ভাববে? যা খুশি তাই ভাবুক, ভাবা উচিত। সবাই বলে না যে আমি বাড়াবাড়ি করি, সবাই জানুক আমি কেন বাড়াবাড়ি করি। ইনফ্যাক্ট আপনারও অন্তত এখন বোঝা উচিত যে কেন আমি এত বাড়াবাড়ি করি। মনে আছে, আমার সাথে যাওয়া আসা করার জন্য ফোর্স করেছিলাম, কারণ আমি জানতাম তার ব্যাপারে। ওই লোকটির ব্যাপারে সব খবরই আমার কাছে আছে। সে খুব বাজে কিছু করার পরিকল্পনা করছিল, তবে সেটা যে এত তাড়াতাড়ি তা বুঝতে পারিনি। একবার ভাবুন তো, আজ যদি সময় মতো আমি না পৌঁছাতাম আর আপনার সাথে কোন বাজে আচরণ করত তখন কি হতো? দীপ্রর কথা শুনে চৈতালি প্রথমে খুব অবাক হলেও পর মুহূর্তেই ভাবে এটাই তো স্বাভাবিক। কারণ দীপ্র তো সবসময়ই তার পেছনে সিসি ক্যামেরা লাগিয়ে রাখে। বিষয়টা তো সে জানে, তাই এটা নিয়ে কথা বাড়ায় না। কিন্তু তাই বলে তার এই বেশি বোঝাটাও চৈতালি মেনে নিতে পারে না। চৈতালি বলে, তুমি কি আমার কথা শুনবে? দয়া করে ঠান্ডা মাথায় বসে আমার কথাগুলো শুন, তারপর যা বলার বলো। দীপ্র তাকাতেই চৈতালি বলে, প্রথম কথা, আমি বাচ্চা মানুষ নই দীপ্র। লোকটাকে কলেজ থেকে বের করে দেয়া হয়েছে। সে যেই মানসিকতার, তাতে সে আমার ক্ষতি করতে চাইবে এটা আমি আগে থেকেই জানতাম। শুধু আমার না, যেই ছাত্রীরা তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল তাদেরও ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিল। সময়ে অসময়ে নানা নাম্বার থেকে বিরক্ত করা শুরু করেছিল। শেষমেশ সেদিন কিছু ভিডিওর কথা বলল, দেখা করতে চাইল, দেখা না করলে ভিডিওগুলো ভাইরাল করার হুমকি দিল, কাউকে জানাতে নিষেধ করল। সেই মুহূর্তে আমার মাথায় শুধু একটাই চিন্তা ছিল, আর সেটা হলো যেভাবে হোক মেয়েগুলোর ভিডিও তার কাছ থেকে আদায় করা। কিছুক্ষণ নীরব থেকে চৈতালি আবার বলে, তোমাকে আমি এসবের কিছুই জানাইনি। এর পেছনে আমি কি কারণ দেখাবো জানি না, হয়তো জানানোর প্রয়োজন মনে করিনি, নতুবা তোমার রিয়াকশন কি হবে সেটা ভেবে ভয় বলিনি। অথবা বলতে পারো জানানোর মতো স্থির, নমনীয় কোন সম্পর্ক এখনো আমাদের মাঝে তৈরি হয়নি। আমি হয়তো গুছিয়ে বলতে পারছি না, তুমি বুঝে নাও। তবে হ্যাঁ, আমি মানছি জানানো উচিত ছিল। এখন যেটা হয়ে গেছে সেটা নিয়ে এত হাইপার হয়ে বাসায় সবাইকে জানিয়ে সিন ক্রিয়েট করার তো কোন প্রয়োজন নেই, তাই না? দীপ্র কিছু বলতে যাবে অমনি তার ফোন বেজে ওঠে। তাকিয়ে দেখে সিনথিয়া ফোন করেছে। মেজাজ খারাপ থাকায় কেটে দিতে চাইলেও ইচ্ছে করে কাটে না। রিসিভ করে হ্যালো বলে বারান্দায় চলে যায়। এদিকে চৈতালি বোকার মতো তাকিয়ে থাকে। এতটা সময়ে দীপ্রর এত সিরিয়াসনেস, চৈতালির প্রতি এত দায়িত্ব, কেয়ার, সবকিছুই এই মুহূর্তে তার কাছে তুচ্ছ মনে হয়। নিজেকেও হালকা মনে হয়। জরুরি বিষয় নিয়ে আলাপের সময় সিনথিয়ার ফোন পেয়ে তাকে অবজ্ঞা করে চলে যাওয়াটা ঠিক মেনে নিতে পারে না চৈতালি। তবে সেটা দীপ্রকে বুঝতে দেয়া যাবে না, তাই ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। আজ আর দীপ্র দেরি করেনি। দুপুরে খেয়ে কাজের কথা বলে বাইরে গেলেও তাড়াতাড়ি আবার চলে এসেছে। এদিকে চৈতালি তারেক স্যারের ঘটনা নিয়ে ভাবার কথা থাকলেও তার ভাবনার জুড়ে আছে দীপ্র আর সিনথিয়া। দুপুরে খেয়ে সিনথিয়ার সাথে দেখা করতেই গিয়েছিল দীপ্র। তার হোয়াটসঅ্যাপে এমন মেসেজই দেখেছিল চৈতালি। আর তাই সেই দুপুর থেকে কেমন যেন এক গুমট বাজে অনুভূতি ঘিরে ধরেছে তাকে। কিছুই ভালো লাগছে না। দীপ্র তাড়াতাড়ি ফিরে আসে, আজ সবাই একসাথেই খেতে বসেছে। এমন সময় চৈতালিকে উদ্দেশ্য করে দীপা বলেন, তোমার কলেজে কি কোন সমস্যা হয়েছে নাকি? চৈতালি অবাক হয়, কারণ কলেজের কোন বিষয় তো সে বাসায় কারোর সাথে শেয়ার করেনি। তাহলে জানলো কিভাবে? আর চোখে দীপ্রর দিকে তাকায়, কিন্তু দীপ্র এদিকে কোন পাত্তা না দিয়ে খাওয়ায় ব্যস্ত থাকে। চৈতালি ঘটনা এড়াতে বলে, তেমন কিছু না আন্টি,
একজন টিচারকে নিয়ে একটু সমস্যা। একটু কোথায়? লিখিত ভিডিও দেখালো। টিচারকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। কি যে একটা অবস্থা! কোন সমাজে আছি আমরা? স্কুল কলেজেও যদি মেয়েরা নিরাপদ না থাকে তাহলে কোথায় থাকবে? আসাদ সাহেব বলে, এখন মেয়েরা কোথাও নিরাপদ নয়। দেশের অবস্থাও খুব একটা ভালোর দিকে যাচ্ছে না। তাই সবাই একটু নিরাপদে চলাচল করো। চৈতালি কলেজ থেকে সাবধানে এসো মা। আর হ্যাঁ দীপ্র, তুইও সন্ধ্যার পরে বাইরে থাকাটা এড়িয়ে চলার চেষ্টা করিস। চৈতালি খেতে খেতে বলে, জি আঙ্কেল। দীপা এবার কিছুটা বিরক্ত হয়ে বলে, তোমার এই আন্টি আর আঙ্কেল ডাকা কবে বন্ধ হবে চৈতালি? বিয়ের এত দিন পরেও এভাবে সম্বোধন করছো কেন? আমরা কি মা বাবা ডাকার যোগ্য না? হঠাৎ শাশুড়ির মুখে এমন কথা শুনে বেশ অবাক হয় চৈতালি। শুধু চৈতালি না, সবাই একসাথে তাকায় দীপার দিকে। দীপা বিরক্ত হয়ে বলে, এভাবে তাকিয়ে আছো কেন সবাই? কিছু কি ভুল বলেছি আমি? দীপ্র কিছু বলতে যাবে অমনি দীপা বলে, বউয়ের হয়ে কোন কথা বলতে আসবি না। যাকে বলেছি আমি তার কাছ থেকেই উত্তরটা শুনতে চাচ্ছি। আমিও তো চৈতালির মা বাবাকে এভাবেই সম্বোধন করি মা। তাতে আমার কি? তোর বিষয় তোর শ্বশুর শাশুড়ি বুঝবে। আমি আমারটা বললাম। ছেলের বউ সারাক্ষণ আন্টি আঙ্কেল এসব সম্বোধন করে ডাকছে। শুনতাই তো মেজাজটা গরম হয়ে যায়। একটা ছেলে আমার, তার বউ সারাক্ষণ মামা করে অস্থির করে ফেলবে, তা না করে আন্টি আন্টি বলে ডাকে। এসব কি? আসাদ সাহেব বিষয়টাকে স্বাভাবিক করতে বলেন, আহা থামো তো এবার। ওদেরকে সময় দাও, সময় সব ঠিক করে দেবে। দীপা অভিমান করে বলে, আর কত সময় দেব বলো তো? তাছাড়া চৈতালি তো বাচ্চা মেয়ে নয়, যথেষ্ট ম্যাচিউরড একটা মেয়ে। তার কাছ থেকে তো এটুকু আমি আশা করতেই পারি, তাই না? দীপ্র এবার চৈতালির দিকে তাকিয়ে কিছু বলবে, তখনই চৈতালি বলে, সরি মা, ভুল হয়ে গেছে। আর কখনো আন্টি আঙ্কেল ডাকবো না। আসলে সবকিছু এত দ্রুত হয়েছে যে এটা নিয়ে আর ভাবা হয়নি। তাছাড়া কিছুটা সংকোচ হচ্ছিল। হঠাৎ এভাবে মা সম্বোধন করায় দীপা সহ সবার মুখে হাসি ফুটে ওঠে। সবাই বেশ অবাক হয়। তবে চৈতালির শেষ কথাটা শুনে দীপা বলে, সংকোচ? কিসের সংকোচ? মা সম্বোধন আপনি কিভাবে নেবেন সেটা নিয়ে। ও মা, এটা নিয়ে আবার সংকোচের কি আছে? মানছি প্রথম দিকে পরিস্থিতি ভালো ছিল না, সবকিছুই গোলমেলে ছিল। কিন্তু এখন তো তোমার পরিবারের সবাইও বিয়েটা মেনে নিয়েছে। আমি যেটুকু বুঝি তুমিও মেনে নিয়েছো। হ্যাঁ, মানছি আমার ছেলেটা জোর করে তোমার মতের বাইরে গিয়ে তোমাকে বিয়ে করেছিল। কিন্তু কেন করেছিল এটাও তো তোমার বুঝতে হবে, তাই না? তোমাকে ভালোবাসে বলেই তো তার এত যুদ্ধ। তাই এখন এসব সংকোচ ছেড়ে আর 10 জন বউয়ের মতোই স্বাভাবিকভাবে সংসার করা শুরু করো। দীপার কথা শুনে আসাদ সাহেবও বলেন, দীপা ঠিকই বলেছে। তোমরাও ধীরে ধীরে নিজেদের মাঝের ঝামেলাগুলো মিটিয়ে ফেলো। জন্ম, মৃত্যু, বিয়ে এই তিনটার কোনোটাই আমাদের হাতে নেই। আল্লাহ তোমার সাথে দীপ্রর বিয়ে নির্ধারণ করে রেখেছে। এখানে কারো কিছু করার নেই। তাই সম্পর্কটা মেনে নিয়ে সুখী হও, এটাই দোয়া করি। আসাদ সাহেবের কথা শুনে কেউ কিছু বলে না। ডিকিঠুক চেপে হাসে। মনে মনে খুশি হয় সব ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভেবে। দীপা আর আসাদ সাহেব খাওয়া শেষ করে উঠে যায়। চৈতালি দীপ্রর দিকে তাকাতেই সেও খাওয়া শেষ করে উঠে হাত ধুয়ে নিজের রুমে চলে যায়। এদিকে চৈতালি ভাবে, কিভাবে সব ঠিক হবে। দীপ্রর আজকাল বাইরের মানুষদের নিয়ে এতই ব্যস্ততা যে কোন কথা শোনার সময়টাই তার হচ্ছে না। সবার খাওয়া শেষ হলে চৈতালি সব গুছিয়ে রুমে চলে যায়। মনে মনে ভাবে, দুপুরের বিষয়টা নিয়ে দীপ্রর সাথে আলাপ করবে। তখন তো কথার মাঝেই কাজে ব্যস্ত হয়ে পড়েছিল দীপ্র। কিন্তু না, সেটাই আর হয় না। রুমে গিয়ে দেখে দীপ্র সেখানে নেই। বারান্দায় বসে সিনথিয়ার সাথে ফোনে আলাপ করছে। কাজের কোন বিষয় নিয়ে কখনো ঠান্ডা মাথায়, আবার কখনো হাসতে হাসতে কথা বলছে। যা দেখে চৈতালির মনে ভীষণ অভিমান জন্মে। কেমন যেন অস্থির লাগে তার। ইচ্ছে হয় দীপ্রর মোবাইল নিয়ে ছুঁড়ে ফেলতে। কেমন যেন বাজে এক অনুভূতি, যেই অনুভূতি আগে কখনো সে অনুভব করেনি। চৈতালির আজ মন ভালো নেই। সকালে কলেজে আসার পরে সবাই তারেক স্যারকে নিয়ে কথা বললেও সেদিকে তার তেমন মনোযোগ নেই। থাকবে কিভাবে? আজ প্রথম চৈতালির কলেজে আসার সময় দীপ্র তার সাথে তেমন কোন কোথাও বলেনি। নিজের মতো করে বাইক নিয়ে চলে যায় ভার্সিটিতে। অথচ আজ দীপ্র বললে চৈতালি ঠিকই তার সাথে আসত। তবে চৈতালির সেই অমনোযোগিতা বেশি সময় ধরে রাখতে পারেনি সে। তারেক স্যারের কারণে আজ কোন ক্লাস হয়নি। ছাত্রীদের বিশেষ কারণ দেখিয়ে ছুটি দিয়ে দেয়া হয়। কলেজে সাংবাদিকার পুলিশের একটা টিম আসে জিজ্ঞাসাবাদের জন্য। চৈতালি যেহেতু সরাসরি সবটা জানে, তাই তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে বিভিন্ন তথ্য নেওয়া হয়। আর মোবাইলে তো অনেক ভিডিও ছিলই। সব মিলিয়ে আজ কলেজে বেশ ঝামেলাপূর্ণ একটা দিন কেটেছে সবার। চৈতালি চরম ক্লান্তি নিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে দুপুর 3টা বেজে গেছে। বের হতে হবে। তবে ভালো লাগছে না।
এর মাঝে 2-3 বার রিকশাওয়ালা ভাই ফোন করে জেনে নেয় যে সে কখন বের হবে। ভেবেছিল আজ দীপ্র তাকে নিতে আসবে, কিন্তু রিকশাওয়ালা লোকটার ফোন পেয়ে আবার মনটা খারাপ হয়। মলিন চেহারা নিয়ে হেঁটে যেতে থাকে কলেজের করিডোর দিয়ে। এমন সময় রীতা আপা এসে বলে, তুমি কি এখনই বের হচ্ছ? চৈতালি বলে, জি আপা। কিছু বলবেন? তেমন কিছু না। আজ সকাল থেকে তোমাকে বেশ আপসেট দেখাচ্ছে। কিছু হয়েছে নাকি কালকের ঘটনা নিয়ে চিন্তিত? না না আপা, তেমন কিছু ভাবছি না, আমি ঠিক আছি। রীতা আপা একটু কাছে এসে চৈতালির হাত ধরে বলে, উহুম, আমার মনে হয় না তুমি ঠিক আছো। দীপ্র কিছু বলেছে? তারেক স্যারের বিষয়টা নিয়ে কাল কি বেশি রিয়েক্ট করেছিল? চৈতালি এবার গম্ভীর হয়ে বলে, রিয়েক্ট করবে কখন? তার কি এসবের জন্য সময় আছে? সে ব্যস্ত তার সিনথিয়াকে নিয়ে। সারাদিন তো বিশেষ প্রেজেন্টেশন নিয়েই ব্যস্ত তারা। কখনো ফোনে, কখনো ডিপার্টমেন্টে, কখনো আবার রেস্টুরেন্টে। রীতা আপা চিন্তিত ভঙ্গিতে বলেন, কোন সিনথিয়া? সেদিন যাকে দেখলেন না তিনি? এই প্রথম রীতা আপা চৈতালির মুখাভঙ্গিতে পুরোপুরি রাগ, হিংসার আভাস দেখতে পেয়ে ভীষণ মজা পান। চৈতালির ভেতরে কিছু একটা যে চলছে সেটা বুঝতে পারেন। তবে বিষয়টাকে এড়িয়ে কিংবা ঠান্ডা না করে আজ তিনি তার স্বভাব বিরুদ্ধ একটা কাজ করে বসেন। চৈতালিকে আরেকটু গরম করে দেন। অনেকটা আগুনে ঘি ঢালার মতো অবস্থা। রীতা আপা খানিকটা আফসোস করে বলেন, ঠিকই তো আছে। এত কিছু করেও যদি মন পাওয়া না যায় তাহলে অন্যদিকে চোখ যাওয়াটাই কি স্বাভাবিক নয়? চৈতালি কপাল কুঁচকে বলে, মানে? আমার মনে হয় দীপ্র তার ভুল বুঝতে পেরেছে। যে মানুষটি তাকে বিন্দু পরিমাণ ভালোবাসেন না তাকে ভালোবেসে শুধু শুধু সময় নষ্ট করার চেয়ে তার যোগ্য অন্য কারোর সাথে নিজেকে জড়ানো ভালো মনে করেছে। আর কতদিন অপেক্ষা করবে বলো? একটা পুরুষ এভাবে কতদিন কারোর জন্য অপেক্ষা করতে পারে? কম দিন তো হলো না। বিয়ের আগের কথা বাদই দাও, বিয়ে হয়েছে সেও তো অনেক দিন হলো। এভাবে শুকনো মুখে কতদিন পরে থাকা যায় বলো? চৈতালি শাড়ির আঁচল ঠিক করতে করতে বলে, শুকনো মুখ মানে? রীতা আপা বিরক্ত হয়ে বলেন, শুকনো মুখ মানে কি সেটা তুমি বোঝো না বোন? আশেপাশে একটু খবর নিয়ে দেখো বিয়ের পরে দীপ্রর মতো কে তার বউয়ের এসব অনুভূতির মূল্য দেয়? কজন পারে সুন্দর বউ পাশে থাকার পরেও তার অনুমতির অপেক্ষায় দিনের পর দিন অপেক্ষা করতে? বিষয়টাকে এতটাও হালকা করে দেখো না চৈতালি। কোন কিছুতেই বেশি বাড়াবাড়ি ভালো না। তোমার বিষয়টা এখন বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে। চৈতালি অন্যদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলতেই রীতা আপা আবার বলে, তুমি অনেক ভাগ্যবতী বুঝলে। না হলে আজকাল এমন ভালোবাসা কজন পায় বলো? কিন্তু এটাও ঠিক, সব কিছুর একটা লিমিট থাকে। একতরফা কোন কিছুই বেশিদিন স্থায়ী হয় না। এতে একঘেয়েমি চলে আসে। অপেক্ষা কিন্তু সব সময় সুন্দর হয় না। চৈতালি দীর্ঘশ্বাস ফেলে বলে, জানি আপা, কিন্তু আমার যে আরো সময় দরকার। অনেক কিছুই তো মেনে নিয়েছি। একসময় হয়তো দীপ্রকেও মেনে নেব বললে ভুল হবে। অনেকটাই মেনে নিয়েছি। কিন্তু কিছু বিষয়ের কারণে চাইলেও আমি সহজ হতে পারছি না। রীতা আপা এবার খানিকটা রাগ দেখিয়ে বলেন, কখন আগাবে তুমি? মাঝে কেউ চলে এলে তখন? খোঁজ নিয়ে দেখো দীপ্রকে হয়তো কেউ না কেউ অবচেতন মনে পছন্দ করে বসে আছে। হয়তো সুযোগের অপেক্ষায় আছে। আর সেই সুযোগ দিচ্ছ তুমি। তাই আমার মতে ছেলেটাকে আর অপেক্ষা করিও না। অনেক তো হলো, এবার নিজের মনের কথাটা শোন। ইচ্ছেগুলোকে আর দমিয়ে রেখো না। চৈতালি কিছু না বলে অবাক চোখে রীতা আপার দিকে তাকাতেই তিনি হেসে বলেন, এত অবাক চোখে তাকিও না মেয়ে। তুমি যে দীপ্রর জন্য এক অন্যরকম অনুভূতি অনুভব করো সেটা আর অস্বীকার করো না। সবটা স্বীকার করে তারপর নতুন করে একটা পরিচ্ছন্ন জীবন শুরু করো। চৈতালি এবার চোখ নামিয়ে ধীরে কণ্ঠে বলে, আমি আজ আসি আপা। অনেক দেরি হয়ে গেছে। রীতা আপা হেসে বলে, যাও। তবে যা বললাম তা মাথায় রেখো। দীপ্রকে তোমার অনুভূতির কথা জানাও। চৈতালি আর দাঁড়ায় না। দ্রুত পায়ে হেঁটে এসে রিকশায় ওঠে। চোরা চোখে এদিক ওদিক তাকিয়ে নিজেকে সবকিছু থেকে আড়ালে রাখার চেষ্টা করে। কারণ তার মতে রীতা আপার ধারণা ভুল। দীপ্রর জন্য তার অনুভূতি ঠিক তেমন নয় যেমনটা আপা ভাবছে। পর মুহূর্তেই আবার ভাবে যদি তেমনটা না হয় তাহলে কদিন ধরে তার এত অস্থির লাগছে কেন? কেনই বা দীপ্র আজ না আসায় তার এত খারাপ লাগছে? সেদিনের পরে কেটে গেছে আরো কয়েকটা দিন। রীতা আপার বলা কথা অনেক ভাবলেও এসব বিষয় নিয়ে দীপ্রর সাথে কোন কথা বলা হয়নি। অবশ্য কথা বলবেই বা কিভাবে? দীপ্র আজকাল ভীষণ ব্যস্ত। ভার্সিটি থেকে ফিরেও প্রেজেন্টেশন নিয়ে সিনথিয়ার সাথে সারাক্ষণ কথা বলে। রাত গভীর হলে কথা বন্ধ হলেও মেসেজ আদান প্রদান চলতে থাকে। এসবের মাঝে সেদিন তারেক স্যারকে নিয়ে করার রাগটাও আর ভাঙানোর সুযোগ হয় না চৈতালির। রীতা আপার কথা অনুযায়ী কিছু যে করবে বা বলবে সেটাও পাচ্ছে না। কারণ হিসেবে বলা যায় লজ্জা, দ্বিধা। চৈতালি কারণ জানে না, তবে দীপ্রকে কিছু বলতেও পারছে না।
বলতে পারছে না যে দীপ্রর সাথে এবার সে গুছিয়ে সংসার করতে চায়, জীবনের শেষ দিন পর্যন্ত পাশে থাকতে চায়। বলতে পারছে না তাদের মাঝের এই দ্বিতীয় মানুষটাকে তার ভালো লাগছে না। কলেজের ব্যস্ততা আর অজানা এই যন্ত্রণার ভেতরেই কেটে যাচ্ছে তার দিনগুলো। এরই মাঝে আজ কলেজ থেকে ফেরার পথে হঠাৎ করেই ফাল্গুনী ফোন করে বলে বাবার শরীরটা ভালো না। ব্যাস শুনেই আর দেরি না করে সোজা বাবার বাসায় চলে আসে চৈতালি। আসার আগে অবশ্য দীপাকে ফোন করে জানিয়ে আসে। দীপ্রকেও ফোন করেছিল কিন্তু বারবার কেটে দেয়, একটা মেসেজ পাঠিয়ে দেয়। ফোন রিসিভ না করায় মনটা আবারও বিষাদে ছেয়ে যায়। তবে সেটাকে আবার লুকিয়ে রাখে অবচেতন মনে। বাসায় এসে দেখে বাবার অসুস্থতার খবরটা আসলে অজুহাত মাত্র। প্রধান উদ্দেশ্য ছিল তাকে বাসায় আনা। যা দেখে ফাল্গুনীর ওপরে কিছুটা বিরক্ত হয় সে। তবে সেই মুহূর্তে কিছু বলতে পারে না। দুপুর হয়ে গেছে, সবাই তার জন্য না খেয়ে বসেছিল। তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে বসে। খাওয়ার ফাঁকে চয়নিকা বলে, আরেক পিস মাছ দেই। চৈতালি বলে, না মা প্লিজ আর দিও না, 2 পিস খেলাম আর কত খাবো। চয়নিকা মায়াভরা কণ্ঠে বলে, তোর বাবা আজ তোকে আসতেই তো বলেছে ইলিশ মাছ খাওয়াবে বলে। তোকে ছাড়া নাকি ইলিশ মাছ তার গলা থেকে নামবে না। চৈতালি খানিকটা অভিমান মিশিয়ে বলে, তাই বলে এভাবে অসুস্থতার কথা বলে আনবে? এমনি ডাকলে কি আমি আসি না? তখন ফাল্গুনীর কথা শুনে কতটা ভয় পেয়েছিলাম জানো। এটা ফাল্গুনীর বুদ্ধি, আমরা কেউ এসব বলতে বলিনি। চয়নিকার কথা শুনে ফারুক সাহেব হেসে বলেন, হ্যাঁ রে মা, আমি তো শুধু তোকে ফোন করে আসতে বলতে বলেছিলাম। ফাল্গুনী এবার কপট রাগ দেখিয়ে বলে, বারে, তোমাদের জন্য আপুকে মিথ্যা বলে আনলাম আর এখন আমারই দোষ হয়ে গেল। চৈতালি শান্ত গলায় বলে, তোকে দোষ দিচ্ছি না, বিষয়টা বুঝতে হবে। সেনসিটিভ কোন বিষয় নিয়ে এভাবে মজা করা উচিত নয়। এতে আমিও তো তাড়াহুড়া করতে গিয়ে কোন বিপদে পড়তে পারি। ফাল্গুনী এবার মুখ গোমরা করে বলে, শ্রী আপু, বিষয়টা নিয়ে এভাবে ভেবে দেখিনি, এমনটা আর কখনো হবে না। চয়নিকা এবার প্রসঙ্গ পাল্টে বলে, দীপ্রকে ফোন করে আসতে বলবি, এখানে আসুক, রাতে এখানে খাওয়া দাওয়া কর। ফাল্গুনী উচ্ছ্বাসিত হয়ে বলে, হ্যাঁ মা, ভাইয়াকে ফোন দিয়ে আসতে বলো। অনেক দিন আসে না, আগে চৈতালি ফোন করে আসতে বলুক, তারপর আমি ফোন দিচ্ছি। আপু ভাইয়াকে বলো না আসতে। চৈতালি ভাত মাখাতে মাখাতে বলে, ফোন করেছিলাম, হয়তো ব্যস্ত তাই রিসিভ করেনি, আবার ফোন করে দেখবো, রিসিভ করলে আসতে বলবো। আসতে রাজি হলে আমাকে জানাস কিন্তু। ঠিক আছে মা। এরপর সবাই নানা বিষয়ে গল্প করতে করতে খাওয়া শেষ করে। হঠাৎ মেঘের গর্জনে ঘুম ভাঙে চৈতালির। ঘড়ির দিকে তাকিয়ে দেখে বিকেল 5:30 বাজে। তখন খাওয়া শেষ করে ক্লান্ত লাগায় চৈতালির রুমেই সবাই শুয়ে শুয়ে গল্প করছিল। এরপর কখন যে সে ঘুমিয়ে পড়েছিল টেরি পায়নি। কদিন ধরে দীপ্রর জন্য ঠিকমতো ঘুমও হচ্ছে না, তাই হয়তো চোখে আজ এত ঘুম। চৈতালি দ্রুত উঠে মোবাইল চেক করে, কিন্তু না, দীপ্রর কোন ফোন বা মেসেজ কিছুই আসেনি। অথচ কিছুদিন আগেও কতটা অস্থির থাকতো তার জন্য। চৈতালি চুপচাপ উঠে ফ্রেশ হয়ে বাসায় যাওয়ার জন্য তৈরি হয়। শাড়ি ঠিক করে চুলখোপা বেঁধে নেয়। ঠিক সেই সময়ে ফাল্গুনী এসে বলে, আপু, তোমাকে একটা জিনিস দেখানোর ছিল। চৈতালি মোবাইল ব্যাগে টুকিয়ে বলে, কি দেখাবি? মুখে বল, কি হয়েছে? ফাল্গুনী কিছুটা বিরক্তি নিয়ে বলে, ভাইয়ার হঠাৎ কি হলো বলতে পারো? কেন? ভার্সিটিতে সিনথিয়ার নামে নতুন এক মিস এসেছে। বেশ কিছুদিন ধরে ডিপার্টমেন্টের সব জায়গায় তাদের একসাথে দেখা যাচ্ছে। এই নিয়ে এর মধ্যে ডিপার্টমেন্ট জুড়ে গুঞ্জন উঠেছে। চৈতালি ঠান্ডা গলায় বলে, কেমন গুঞ্জন? কি হয়েছে এমন? তারা কলিগ, প্রয়োজনে কথা বলবে, এটাই তো স্বাভাবিক তাই না? তুমি বুঝতে পারছো না আপু, তুমি আগে এই ছবিগুলো দেখো, দুজন একই সাথে বাইকে। এগুলো দেখে সবাই তো ভাবছে তাদের মধ্যে কোন রিলেশন আছে। সবাই তাদের জুটিকে সেরা জুটি বলছে। মিস দেখতে বেশ সুন্দর কিনা? যাই হোক, এসব দেখে ভালো লাগেনি আমার। চৈতালি মোবাইলে তোলা ছবিগুলো এক এক করে দেখতে থাকে। একটা ছবিতে দীপ্রর কাঁধে সিনথিয়ার হাত রাখা দেখে বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে আসে। আর দেখতে পারে না সে। দ্রুত মোবাইল অফ করে ফাল্গুনীর হাতে দিয়ে কাপা কণ্ঠে শুধু বলে, ছবিগুলো এডিট করাও তো হতে পারে। ফাল্গুনী মুচকি হেসে বলে, মোটেও না, এগুলো অরিজিনাল। আচ্ছা ওইসব বাদ দাও, তুমি আমাকে এটা বলো যে তোমাদের মধ্যে সব ঠিক আছে তো? চৈতালি ভাবে, আমাদের মাঝে কোন সময়ই তো কিছু ঠিক ছিল না। যা ছিল সব ছিল দীপ্রর পক্ষ থেকে একতরফা। আর যখন আমিও কিছু ভাবতে শুরু করেছি তখন বুঝতে পারছি আমি বোধহয় দেরি করে ফেলেছি। তাই আজ আর নতুন করে কিছু ঠিক হবার সম্ভাবনা কোথায়? তবুও চৈতালি বলে, হ্যাঁ ঠিক আছে, তাহলে কোন চিন্তা নেই। তবে ছোট বোন হয়ে বলছি, কোন ঝামেলা দেখলে মিটমাট করে ফেলো। পুরুষ মানুষ ভালোবাসার কাঙাল, ভালোবাসা না পেলে অন্য জায়গায় যাবেই যাবে। তাই সাবধান। চৈতালির ভেতরে আজ অস্থিরতার শেষ পর্যায়ে পৌঁছেছে।
ছবিগুলো দেখে অসহ্য লাগছে তার। মনে মনে তাই সিদ্ধান্ত নেয় আজ যেভাবেই হোক সবকিছু ক্লিয়ার করে তারপরেই ক্ষান্ত হবে সে। যদি অন্য কাউকে পছন্দ করে থাকে তাহলেও বিনা অভিযোগে সরে যাবে তাদের জীবন থেকে। কারণ আজকের এই দিনের জন্য সে নিজেই নিজেকে দায়ী বলে মনে করছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই সবার কাছ থেকে বিদায় নিয়ে সেই মুহূর্তেই বাসায় চলে যায় সে। এদিকে ফাল্গুনী মুচকি হেসে কাউকে ফোন করে বলে, এবার বোধ হয় তীর একেবারে জায়গা মতো লেগেছে। দেখা যাক এবার আপু ভাইয়ের প্রতি তার অনুভূতি প্রকাশ করতে পারে কিনা। রাত ঠিক 12টা। চারিদিকে নিঝুম অন্ধকারে ঢেকে গেছে। সন্ধ্যা থেকে ঝুম বৃষ্টি হয়ে থামলেও কিছুক্ষণ আগে আবার শুরু হয়েছে। আকাশের যা অবস্থা তাতে মনে হচ্ছে পুরো রাতে এই বৃষ্টি বন্ধ হবে না। রাস্তায় ল্যাম্পপোস্টের নিচে ঝরে পড়া বৃষ্টির ফোঁটাগুলো হালকা হলুদ আলোয় ঝিকমিক করছে। নীরব শহরে বৃষ্টির ছন্দে যেন প্রাণ ফিরে পেয়েছে। তবে চৈতালির ভেতরটা আজ অন্যরকম এক নিস্তব্ধতায় ছেয়ে আছে। কেমন যেন গুমোট এক অবস্থা। সন্ধ্যায় বাসায় এসে জানতে পারে আজ দুপুরে দীপ্র বাসাতেই আসেনি। দিঠিকে নাকি ফোন করে জানিয়ে দিয়েছিল বন্ধুদের সাথে আছে, ফিরতে দেরি হবে। চৈতালি দেরি হবে শুনে বেশ কয়েকবার ফোন দিলে শেষবার দীপ্র ফোন রিসিভ করে গম্ভীরভাবে তাকে জানিয়ে দেয় দেরিতে ফেরার খবরটা। সাথে এও বলে এভাবে বারবার ফোন করে যেন তাকে বিরক্ত না করে। তাই চৈতালিও আর বিরক্ত করে না, অপেক্ষা করে দীপ্রর বাড়ি ফেরার। মনে মনে ঠিক করে আজ ফিরে সব খোলাখুলি আলাপ করবে। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। দীপ্র 11:30টায় বাসায় ফিরে ফ্রেশ হয়ে খেতে চলে যায়। আজ একবারও জানতে চায়নি চৈতালি খেয়েছে কিনা। অথচ চৈতালি এতটা সময় ধরে তার জন্যই না খেয়ে বসেছিল। হঠাৎ করে একটা মানুষের এতটা পরিবর্তন মেনে নিতে পারে না চৈতালি। নিজেকে সামলে রাখতে না পেরে ডুকরে কেঁদে ওঠে। চৈতালি টের পায় এক সময়ের এই বিরক্তিকর মানুষটাকেই শেষ পর্যন্ত সে ভালোবেসে ফেলেছে। না চাইতেও এই মানুষটার প্রতি নির্ভরশীল হয়ে গেছে পুরোপুরিভাবে। সারাদিন সব চিন্তা জুড়ে এখন শুধু দীপ্রকেই অনুভব করছে সে। আফসোস হচ্ছে কেন আরেকটু আগে এটা বুঝল না। কেন বারবার মানুষটার ভালোবাসাকে প্রত্যাখ্যান করল। এখন কি হবে ভাবতেই চোখ দুটো ছলছল করে উঠছে তার। এমন সময়ে বারান্দায় দরজার কাছে দাঁড়িয়ে দীপ্র বলে, ঘরে আসুন, ঘুমাবো, সকালে ক্লাস আছে। দীপ্রর কথায় চৈতালির ধ্যান ভাঙে। তবে কোন উত্তর দিতে পারে না। অভিমানগুলো কান্না হয়ে এবার বাঁধ ভেঙে ছড়তে থাকে। এতটা সময় পর তার কথা মনে পড়ল। ভাবতেই কেমন যেন কণ্ঠ কেঁপে ওঠে। কিছু বলতে চাইলেও পারে না বলতে। চুপচাপ দাঁড়িয়ে থাকে বারান্দার গ্রিল ধরে। এর মাঝে জোরে বৃষ্টির ঝাপটা এসে ভিজে যায় চৈতালির শাড়ির কিছু অংশ। মেঘ ডাকতে থাকে। দূরে পড়া বজ্রপাতে কেঁপে ওঠে সে। তবুও একটুও নড়ে না। চৈতালিকে এভাবে চুপ দেখে দীপ্রুর চিন্তা হয়। ভেজা বারান্দায় পা বাড়িয়ে চৈতালির পেছনে দাঁড়িয়ে বলে, চৈতালি আপনি ভিজে যাচ্ছেন। এভাবে ভিজলে ঠান্ডা লাগবে, ভেতরে আসুন। তাছাড়া বজ্রপাত হচ্ছে, এই সময়ে এখানে থাকা ঠিক না। চৈতালি এবারও কিছু বলে না। এদিকে আবারও বজ্রপাত হলে দীপ্র বিরক্ত হয়ে চৈতালির হাত ধরে টেনে ঘরে এনে দরজা লাগিয়ে তার দিকে তাকাতেই অবাক হয়। চৈতালির চোখ মুখ ফুলে আছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক কেঁদেছে। চেহারায় বিষণ্ণতার ছাপ। কিন্তু কেন? কেউ কিছু বলেছে? তারেক স্যার তো জেলে তাহলে? তুষার কিছু? হঠাৎ তার মনে পড়ে আজ দুপুরে অনেকবার ফোন দিয়েছিল চৈতালি। কিন্তু ব্যস্ততা আর অভিমান সব মিলিয়ে ফোনটা আর রিসিভ করা হয়নি তার। না আর ভাবতে পারে না দীপ্র। সাহস করে চৈতালির হাত ধরে বলে, কি হয়েছে জবা? কেউ কিছু বলেছে? কি হয়েছে বলুন না। আপনাকে এমন লাগছে কেন? বলুন না। দীপ্র আর বলতে পারে না। তার আগেই চৈতালি তাকে জড়িয়ে ধরে। দীপ্রর বুকের মাঝে মাথা রেখে শব্দ করে কাঁদতে থাকে। হঠাৎ এভাবে জড়িয়ে ধরায় দীপ্র বুঝতে পারেন না চৈতালির কি হয়েছে। বোঝার সময়টাও যেন আজ আর নেই। তুমুল বৃষ্টি, মেঘের গর্জনে জমে থাকা অভিমান, অভিযোগ প্রকাশ না করেও যেন দুজন পড়ে ফেলে দুজনকে। বুঝে যায় দুজনের হৃদয়ের তোলপাড়। বুঝে যায় না বলা কিছু কথা। কাছে আসার আকুতি, ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা। দীপ্র আজ আর নিজেকে সামলে রাখতে পারে না। দুহাত দিয়ে ভীষণ যত্নে তার জবার কপালে হাত রেখে কপাল ছুঁয়ে চুমু খায়। চৈতালি কেঁপে ওঠে, তবে বাধা দেয় না। এই প্রথম ফোলা লাল চোখ দুটো দীপ্রর দিকে তাকিয়ে থাকে অপলক। যেই দৃষ্টিতে অভিমান, অনুশোচনা, ভালোবাসা সব একসাথে মিশে আছে। চৈতালির চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া অশ্রু দীপ্র ভীষণ যত্নে তার ঠোঁট দিয়ে শুষে নেয়। কানের কাছে মুখ নিয়ে অনেক দিন পরে আবারও সাহস করে বলে ফেলে, আপনাকে ভীষণ ভালোবাসি জবা। বোঝেন না কেন? চৈতালি এবার আরেকটু কেঁপে ওঠে। তবে এবারও কিছু বলে না। মায়াভরা চোখে শুধু তাকিয়ে থাকে অপলক। আবারও সব দূরত্ব ঘুচিয়ে গভীরভাবে জড়িয়ে ধরে দীপ্রকে। মৃদু হেসে দীপ্র নিজেও পিঠে হাত রাখে। ধীরে ধীরে চৈতালির চোখে, গালে চুমু খায়।
এরপর আর কেউ থেমে থাকে না। ব্যস্ত হয়ে পড়ে দুজন দুজনকে ভালোবাসা বিলাতে। ভীষণ যত্নে, ভীষণ আদরে কিছু না বলেও বলে দেয় না বলা অনেক কথা, যার সাক্ষী হয়ে এই বৃষ্টিভেজা রাত চলবে। প্রিয় জবা ফুল, পর্ব -47। মৌমিতা হোসেন। পাখির ডাকে ঘুম ভাঙে চৈতালির। জানালার পর্দায় ভোরের আলো পড়তে শুরু করেছে। চৈতালি চোখ পিটপিট করে খুলে ঘড়ির দিকে তাকিয়ে দেখে ভোর 6টা। নড়েচড়ে উঠবে তখন খেয়াল করে পেছনে থেকে কেউ তার কোমর জড়িয়ে শরীরের সাথে মিশে শুয়ে আছে। পেছনে তাকানোর চেষ্টা করতেই মনে পড়ে গতরাতের সেই বৃষ্টি ভেজা মুহূর্তের কথা। মনে পড়ে কেমন করে রাতে সব দ্বিধা, সংশয়ে, অভিমান ভুলে নিজ থেকেই দীপ্রর কাছে এসেছিল, নিজ থেকেই জড়িয়ে ধরেছিল। তারপরের কথা ভাবতেই লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে সে। অদ্ভুত এক অনুভূতি ঘিরে ধরেছে তাকে। তবে চৈতালি নড়েচড়ে উঠলেও দীপ্র এখনো গভীর ঘুমে। এই সুযোগে বিছানা ছাড়তে হবে তাকে, কারণ এই মুহূর্তে কোনোভাবেই দীপ্রর মুখোমুখি হতে পারবেন না সে। তাই খুব সতর্কতার সাথে বিছানা ছেড়ে চলে যায় ফ্রেশ হতে। গোসল, নামাজ শেষ করে বারান্দার এসে বসেছে চৈতালি। 7টা বাজতেই দীপ্র ওঠার আগে রুম থেকে বের হতে হবে। রুমে বসেনি কারণ এই মুহূর্তে দীপ্রর সামনে থাকা তার পক্ষে সম্ভব না। বাইরে তাকিয়ে চৈতালি খেয়াল করে বৃষ্টি থেমে যাওয়ার পরে ভোরের পরিবেশে একটা বিশেষ নীরবতা আর সতেজতা থাকে। আকাশ এখনো হালকা ধূসর, তবে পূর্ব দিগন্তে লাজুক সোনালি আলো ফুটতে শুরু করেছে। চারপাশের গাছপালা ধুয়ে মুছে ঝকঝকে, বারান্দায় পাতার ডগায় এখনো ছোট ছোট পানির ফোঁটা ঝুলে আছে। সূর্যের প্রথম কিরণ পড়তেই যেন মুক্তার মতো ঝিলমিল করছে সেই পানির ফোঁটা। আর শব্দ ফোঁটা জবাগুলো আজ চমৎকার লাগছে। তার জন্য এতগুলো জবা তার বারান্দায় রাখা ভাবতেই ভালো লাগছে তার। বিষয়টা আগেও জানতো সে, তবে তখন এতটা ভালো লাগেনি যতটা আজ লাগছে। এই সময়ের মাটির গন্ধ চৈতালির সবচেয়ে বেশি ভালো লাগে। ভেজা মাটির সাথে ঘাসের স্নিগ্ধ সুবাস মিশে এক অদ্ভুত প্রশান্তি আনে। পাখির কিচিরমিচিরেও আজ যেন আলাদা এক সুর। দূরের রাস্তাগুলো ভিজে চকচক করছে। কোথাও কোথাও পানিতে ভরা গর্তে আকাশের রঙিন ছায়া পড়ছে। সব মিলিয়ে আজ ভীষণ অন্যরকম লাগছে চৈতালির। সবকিছুই যেন সজীব, নতুন, প্রাণবন্ত। ঘড়িতে 7টার অ্যালার্ম বাজতেই চৈতালির ধ্যান ভাঙে। দ্রুত ঘর থেকে বের হয়ে পা রাখে রান্নাঘরে। এদিকে দীপ্র অ্যালার্মের শব্দে বিরক্ত হয়ে চোখ বন্ধ করেই বলে, অ্যালার্ম বন্ধ করুন জবা। শব্দটা কানে বাজছে। অ্যালার্ম বন্ধ করতে বলার পরেও বন্ধ না হওয়ায় চোখ খুলে বালিশের পাশ থেকে মোবাইল নিয়ে নিজেই অ্যালার্ম বন্ধ করে দেয়। মোবাইল ছুঁড়ে ফেলে হামি তুলে চারিদিকে চোখ বুলিয়ে কোথাও চৈতালিকে না পেয়ে কিছুটা চিন্তায় পড়ে যায়। কারণ রোজ এই সময়ে রুমে থাকে সে। রুম গোছাতে গোছাতে ঘুম থেকে তোলে দীপ্রকে। কিন্তু আজ নেই কেন ভাবতেই দীপ্রর মনে পড়ে যায় রাতে ঘটে যাওয়া মিষ্টি সেই মুহূর্তের কথা। চোখে ভেসে ওঠে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত যখন চৈতালি নিজ থেকে তাকে জড়িয়ে ধরেছিল। আপনমনেই হেসে ওঠে এই ভেবে যে অবশেষে অপেক্ষার অবসান ঘটল তাহলে। চৈতালি তাহলে মন থেকে মেনে নিয়েছে আমাকে। পরমুহূর্তেই আবার ভাবে, চৈতালি সত্যি তাকে ভালোবেসে মন থেকে মেনে নিয়েছে তো নাকি ভুলবশত। না, আর ভাবতে চায় না দীপ্র। তবে বিষয়টা ক্লিয়ার হতে হবে। এরপর কিছু একটা ভেবে উঠে ফ্রেশ হতে চলে যায়। ড্যাশ 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 ড্যাশ। চৈতালি শাড়ির আঁচল টেনে রান্নাঘরে গিয়ে চায়ের পানি বসায়। রুটি সেকে সবজি গরম করে। ডিম ভেজে নিজের আর দীপ্রর জন্য টেবিলে রেখে একাই নাস্তা খেতে বসে। বাসায় অন্য সবাই এত সকালে ঘুমে থাকে, তাই সব সময় চৈতালি আর দীপ্র একসাথে নাস্তা করে বের হয়। অন্য সবাই পরেই খায়। ডিটির ক্লাস থাকলে অবশ্য সেও উঠে পড়ে সকালে। তবে কলেজ ছুটি থাকায় আজ আর ওঠে না। চৈতালির আজ দীপ্রর সামনে পড়ার ইচ্ছে নেই, তাই একাই খেতে বসে। এমন সময় দীপা রুম থেকে বের হয়ে চৈতালিকে একা নাস্তা খেতে দেখে বলে, কি ব্যাপার চৈতালি, দীপ্র কোথায়? সে আজ ভার্সিটিতে যাবে না? চৈতালি চাপা কণ্ঠে বলে, হ্যাঁ মা, যাবে তো। দীপা চিন্তিত ভঙ্গিতে বলে, তাহলে নাস্তা খেতে এলো না যে? আসবে এখনই। দেরি করেছে বোধহয় উঠতে। দীপা খেয়াল করে চৈতালিকে দেখতে আজ একটু অন্যরকম লাগছে। কেমন যেন মনে হচ্ছে নিজেকে লুকোতে চাচ্ছে। এত সকালে লাজুক চেহারা, চুল ভেজে দেখে যা বোঝার বুঝে মুচকি হেসে চলে যায় রান্নাঘরে। মনে মনে শুধু ভাবে, সুখ বোধ হয় এবার আমার বাড়িতে পাকাপোক্তভাবে বসত গড়বে। এমন সময় দীপ্র এসে চৈতালির পাশে চেয়ার টেনে বসতেই চৈতালি তাড়াহুড়ো দেখিয়ে রুমে চলে যায়। কি করবে ভেবে রুমেই কিছুক্ষণ পায়চারি করে। এরপর দ্রুত সব গুছিয়ে একটা গোলাপি জামদানি পরে রেডি হয়ে নেয়। চুলগুলো খোপা করে হালকা সাজগোজ করতেই রুমে আসে দীপ্র। চৈতালি তাকে এড়িয়ে আয়নার দিকে তাকাতেই দেখে দীপ্র পেছনে এসে দাঁড়িয়ে আছে। আয়নার দিকে তাকিয়ে তাকেই দেখছে অপলক। যা দেখে চৈতালির ভীষণ অস্বস্তি হয়। কি করবে ভাবতেই টের পায় দীপ্র দূরত্ব ঘুচিয়ে অনেকটা কাছে চলে এসেছে।
চৈতালি পেছনে ঘুরবে ঠিক সেই সময়ে দীপ্র চৈতালির চুল খুলে দিয়ে বলে, আজ চুলখোপা করতে হবে না, পিঠের ওপরে ছড়িয়ে রাখুন, আর শাড়ির আঁচলটা টেনে রাখুন। চৈতালি কিছু জিজ্ঞেস করতে গিয়েও থেমে যায়। বিষয়টা বুঝতে পেরে লজ্জায় দ্রুত চলে যেতে নিলে দীপ্র হাত ধরে তীব্র অধিকার দেখিয়ে বলে, অপেক্ষা করুন, আমি নামিয়ে দেব আপনাকে। চৈতালি কিছু বলে না, বলতে পারে না, কেমন যেন চোখ তুলে তাকাতেই পারছে না। তবে আজ এই মানুষটাকে তার কাছে অন্যরকম সুন্দর লাগছে। কয়েকবার আচোখে দেখে ভেবেছে, শেষমেশ তাহলে মানুষটার প্রেমে পড়ে গেলাম। রোকেয়া হলের সামনে বসে আছে দিহান আর ফাল্গুনি। ফাল্গুনি খুব মজা করে চাল দিয়ে ভেলপুরি খাচ্ছে আর দিহান চুপচাপ বসে বসে দেখছে। ভেলপুরি খাওয়ার এক পর্যায়ে চালে চোখ থেকে পানি পড়া শুরু হলে দিহান পানির বোতল সামনে ধরে কপট রাগ দেখিয়ে বলে, এসবের কি মানে আছে আমি বুঝি না ফাল্গুনি। এই সময়ে এটা খাওয়াই উচিত না। তবুও খাচ্ছ ভালো কথা, কিন্তু এত চাল দিয়ে খেতে হবে কেন? ফাল্গুনি ঢকঢক করে পানি খেয়ে মুখ হা করে নিঃশ্বাস নিতে নিতে বলে, মজা লাগে তাই খেয়েছি। কিন্তু তাই বলে এত ঝাল লাগবে বুঝিনি তো। ফাল্গুনির চোখ গাল লাল হয়ে গেছে। ভালোবাসার মানুষের এমন অবস্থা দেখে এবার মায়া হয় দিহানের। দৌড়ে গিয়ে আইসক্রিম এনে দিয়ে বলে, এটা খাও, আরাম লাগবে, জলদি খাও। ফাল্গুনি দ্রুত আইসক্রিম মুখে দিয়ে খাওয়া শুরু করে। এবার যেন একটু শান্তি পায় সে। আইসক্রিম শেষ হতে হতে চালের তীব্রতা কিছুটা কমে। ঠোঁটের জ্বলা অবশ্য এখনো কমেনি। দিহান করুণ স্বরে বলে, এখন একটু ভালো লাগছে। ফাল্গুনি মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ তবে ঠোঁট এখনো জ্বলছে। দাঁড়াও, মামাকে আজ দেব এক বকা। এত ঝাল কেউ দেয় নাকি? না না, ওনাকে কিছু বলবেন না। আসলে আমি বলেছিলাম একটু বেশি ঝাল দিতে। আগেও তো বলেছি ঝাল দিয়ে খেয়েছি, কিন্তু কখনো তো এত ঝাল লাগেনি। দিহান গম্ভীর কণ্ঠে বলে, বুঝেছি, আর বলতে হবে না। যা পারো না কেন যে সেসব করতে যাও বুঝি না। ফাল্গুনি এবার আহ্লাদ করে বলে, এভাবে রাখতে নেই জনাব, আমরা না এখন ভালোবাসাবাসীর মধ্য আছি। কথাটা বলেই প্রসঙ্গ পাল্টাতে ফাল্গুনি হালকা হেসে বলে, আপুকে আজ দেখলাম ভাইয়ার সাথে বাইকে করে কলেজে যাচ্ছে। সকাল বেলা ঘুম ভাঙতেই বারান্দায় গিয়ে দৃশ্যটা দেখে ভীষণ ভালো লেগেছে। দিহান বলে, তাই নাকি? আজই তাহলে প্রপোজাল পাঠাই নাকি বলো? না না, আরো পরে। কিন্তু আমার তো এখনই তোমাকে বউ বেশে দেখতে মন চাচ্ছে। ফাল্গুনি এবার লজ্জা পায়। ঠোঁটে লাজুক হাসি এনে বলে, আর একটু সবুর করুন স্যার। বাসায় আপুর বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা চলছে। তখন তো হুট করে কোনোরকম বিয়ে হলো। বাবা চাচ্ছেন সব আত্মীয়দের ডেকে ছোট করে একটু আয়োজন করতে। দিহান হেসে বলে, তাই নাকি? এমনটা হলে তো ভালোই হবে। আমিও এই সুযোগে বেআইনের সাথে একটু ফ্লার্ট করতে পারবো। নতুন করে আবার প্রপোজ করে প্রেম করতে পারবো। দিহানের কথা শুনে ফাল্গুনি হাসতেই দিহান এবার মজা করে বলে, তোমার মোট কতগুলো কাজিন আছে ফাল্গুনি? তাদের মধ্যে সুন্দরী কারোর সাথে আমার লাইন করিয়ে দিও কিন্তু। দারুণ হবে। আবার নতুন করে। দিহান আর শেষ করতে পারে না। তার আগেই ফাল্গুনির চোখে রাগ দেখে একটু দূরে সরে বসে কানে হাত দিয়ে বলে, সরি ইয়ার, আমি তো জাস্ট মজা করছিলাম। এই সামান্য মজায় কেউ এভাবে চোখ গরম করে? মনে থাকে যেন। এসব মজা আমার সাথে কখনো করা যাবে না। আর হ্যাঁ, আমার কোন কাজিনের সাথে আপনার কোন কথা নেই। সব সময় সবার কাছ থেকে দূরে দূরে থাকবেন। বেশ রাগ দেখিয়ে আঙুল উঁচিয়ে কথাগুলো বলে ফাল্গুনি। এদিকে দিহানও ঢোক গিলে বলে, হ্যাঁ তাই তো। তুমি যা বলবে তাই তো হবে। তাছাড়া আমার দরকার তোমাকে। তোমার কাজিনদের দিয়ে আমি কি করব? এরপর দুজন মিলে হেসে আবার মেতে ওঠে তাদের মিষ্টি প্রেমের গল্প নিয়ে। গোলাপি শাড়িতে আজ তোমাকে ভীষণ সুন্দর লাগছে চৈতালি। সকাল থেকে তোমাকে দেখছি। যতই দেখছি চোখ ততই আটকে যাচ্ছে তোমার ওপরে। কি ব্যাপার বলো তো? জেসমিন আপার কথায় চৈতালি লাজুক হাসে, তবে উত্তরে ধন্যবাদ ছাড়া কিছু বলে না। ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে আবার কাজে মনোযোগ দেয়। 1 ঘন্টা পর ছুটি। আজ এই সময়ে তার কোন ক্লাস নেই, তবুও থাকতে হবে কলেজ ছুটির আগ পর্যন্ত। সপ্তাহের এই দিনের এই সময়ে সে জমানো কাজগুলো একটু গুছিয়ে রাখে। এমন সময়ে জেসমিন আপা আবার মুচকি হেসে বলেন, তোমার বর যে তোমাকে অনেক ভালোবাসে সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। তিনি কিন্তু দেখতেও মাশাআল্লাহ। শুনেছি ভার্সিটির লেকচারার। চৈতালি মাথা নেড়ে বলে, জি আপা, কিন্তু আপনি দেখলেন কিভাবে? আজ দেখলাম তোমায় নামিয়ে দিয়ে গেল। আগেও একবার দেখেছিলাম, তবে তখন তেমনভাবে খেয়াল করিনি। আজ খেয়াল করে দেখলাম তিনি শুধু হ্যান্ডসাম না, তার চোখে মুখেও রয়েছে রুচি আর বুদ্ধির ছাপ। চৈতালি হেসে বলে, ও আচ্ছা। জেসমিন আপা এবার একটু মজা করে বলেন, তুমি তো তাহলে বিপদের মধ্যে আছো। জেসমিন আপা চৈতালির চেয়ে খুব বেশি সিনিয়র তা নয়। 2 ছেলে মেয়ের মা তিনি। বয়স 35 হবে হয়তো। তার সাথে চৈতালির খুব বেশি সখ্যতাও নেই। প্রয়োজনে কথা হয় এটুকুই।
তার কাছ থেকে আজ এত কথার মাঝে আবার বিপদের কথা শুনে চৈতালি কপালে ভাঁজ ফেলে বলে, বিপদের মধ্যে? কিসের বিপদের কথা বলছেন আপা? জেসমিন আপা হাসতে হাসতে বলেন, স্টুডেন্টরা যদি তোমার বরের প্রেমে পড়ে তখন কি করবে? এখনের মেয়েরা যেই ফাস্ট, তাদের কাছে তো এসব কোন ব্যাপারই না। বিবাহিত হলে যেন আরো বেশি হামলে পড়ে তাদের ওপরে। আজকাল মেয়েগুলোর লজ্জাও নেই। চৈতালি এবার কিছুটা গম্ভীর হয়ে বলে, ঠিক বলেছেন আপা, সময়টা সত্যিই খারাপ, ভীষণ খারাপ। কিছু মানুষের মাঝে আধুনিকতার নামে যেসব নোংরামি ছড়িয়ে পড়ছে সেসব সত্যি মেনে নেয়ার মতো না। তবে তাই বলে সবাইকে তো আর আমরা একই কাতারে ফেলতে পারি না। কিছু তো থাকবেই বেপরোয়া, তাদের সামলেই চলতে হয় সবাইকে। হ্যাঁ, এজন্যই তো বললাম সামলে রেখো তোমার বরকে। অবশ্য তোমার বর যদি বুদ্ধিমান পুরুষ হয় তাহলে তোমার মতো বউকে রেখে অন্য কারো পাল্লায় কখনো পড়বে বলে আমার মনে হয় না। তবুও বলা তো চায় না। আপার কথায় চৈতালি এবার বিরক্ত হয়। সকাল থেকে মন যতটা সতেজ ছিল সেখানে কিছুটা হলেও ভাটা পড়ে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সময় আর বেশি নেই। এখানে থাকলে আপা আজ এসব ফালতু বকবকি করতে থাকবে। তাই ব্যস্ততা দেখিয়ে প্রসঙ্গ পাল্টে বলে, আজ আসি আপা, একটু তাড়া আছে। জেসমিন আপা মুচকি হেসে বলেন, আজ যে তোমার তাড়া আছে সেটা তোমায় দেখেই বোঝা যাচ্ছে। চৈতালি আর কথা বাড়ায় না। চুপচাপ সব গুছিয়ে বের হতে নিলেই রীতা আপার সাথে দেখা হয়। তিনিও তখন বের হবেন। সকাল থেকে টানা ক্লাস থাকায় চৈতালির সাথে আজ আর কথা বলার সুযোগও হয়নি। তাই দেখা হতেই চৈতালির গালে আদর করে হাত রেখে বলেন, আজ তোমায় দেখতে ভীষণ মিষ্টি লাগছে বোন। সকাল থেকে বলবো ভাবছি কিন্তু সময়ই পাচ্ছিলাম না। আজ তোমার চোখ মুখের রঙিন বসন্ত ঘুরপাক খাচ্ছে, যা এর আগে কখনো চোখে পড়েনি। এই বসন্তকে আবার হারাতে দিও না যেন। ধীরে ধীরে আঁকড়ে ধরো প্রিয় মানুষকে, বুঝলে? একটু থেমেই আবার বলেন, একটা কাজে গেটের কাছে গিয়েছিলাম, গিয়ে দেখি দীপ্র তোমার অপেক্ষায় এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। বেচারাকে আর অপেক্ষা না করিয়ে বের হও তাড়াতাড়ি। চৈতালি লাজুক হেসে মাথা নেড়ে এগিয়ে যায় সামনে। রীতা আপার কথায় এতক্ষণের বিরক্তি ভাবটা কিছুটা হলেও দূর হয় তার মন থেকে। আজ সূর্যের তাপ দেখে মনে হচ্ছে সে আজ অনেক বেশি খুশি, এতটাই যে রোদের তাপে হাত পুড়ে যাচ্ছে। চৈতালি বের হবার আগেই ব্যাগ থেকে সানগ্লাস বের করে পরে নেয়। দূরে তাকিয়ে দেখে রাস্তার এক সাইডে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে দীপ্র। ফর্মাল লুকে দেখতে বেশ চমৎকার লাগছে। সানগ্লাস চোখে দিয়ে মোবাইল স্ক্রল করছে খুব মনোযোগ দিয়ে। এতটাই মনোযোগ দিয়ে যে আশেপাশে কিছু মানুষ যে তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে সেদিকে তার কোন মনোযোগই নেই। কিছুদিন ধরেই অন্য কোন নারী দীপ্রর দিকে এভাবে তাকালে তার ভীষণ বিরক্ত লাগে। বুকের কোথাও যেন হঠাৎ করে চিনচিন করে ওঠে। বিষয়টা মেনে নিতে কষ্ট হয়। কিন্তু এই কথাটা বলার মতো সম্পর্ক তাদের এখনো হয়নি। যেভাবেই হোক শারীরিক দূরত্ব হয়তো কমেছে, কিন্তু মানসিক দূরত্ব, সেটা কি কমেছে আদৌ? নাকি লজ্জা, সংশয়ই হলো এই দূরত্বের একমাত্র কারণ? চৈতালি জানে না, শুধু জানে এই দূরত্ব কমাতে হবে তাকে। লাজ লজ্জা ভুলে জানাতে হবে মনের মাঝে হঠাৎ হঠাৎ উকি দেয়া এই অনুভূতিগুলোকে। এসব ভাবনার মাঝে হঠাৎ কারো হাঁচকা টানে ধ্যান ভাঙে তার। চোখ কুচকে সামনে তাকিয়ে দেখে দীপ্র তার হাত ধরে চিন্তিত ভঙ্গিতে বলছে, আর একটু হলেই তো রিকশার ধাক্কায় ছিটকে পড়তেন। এভাবে কেউ রাস্তা দিয়ে হাঁটে? এত কি ভাবছিলেন বলুন তো? দীপ্রর কথা শুনে চৈতালি বেশ অপ্রস্তুত হয়ে যায়। কি বলবে ভেবে পায় না। কারণ এর আগে কখনো সে এতটা অন্যমনস্ক হয়ে রাস্তায় হাঁটেনি, কখনো এমন অ্যাক্সিডেন্ট করতে নেয়নি। আজ কেন এমন হলো ভাবতেই দীপ্র বলে, আপনি ঠিক আছেন তো? কোথাও ব্যথা পাননি তো? চৈতালি মাথা নেড়ে বলে, না। দীপ্র ভাবে, চৈতালি হয়তো কালো রাতের ঘটনায় আজ এতটা অন্যমনস্ক হয়ে আছে। তাই কথা না বাড়িয়ে বাইকে উঠে বসতে বলতেই চৈতালি বিনা বাক্য বাই দীপ্রর পেছনে উঠে বসে। দীপ্র বাইকে স্টার্ট দিলে ভয় পেয়ে এক হাত রাখে তার কাঁধে, আর অন্য হাত দিয়ে কোমরের কাছে শার্ট খামচে ধরে। দীপ্র এতে এক মুহূর্তের জন্য থমকে যায়। অপ্রত্যাশিত কিছু পেলে মানুষ যেমন চমকে যায় তার অবস্থাও হয়েছে আজ ঠিক তেমন। এভাবে বলার আগেই তার কাঁধে হাত রাখায় দীপ্র অবাক হয়ে মুচকি হাসে। পুরো শরীর জুড়ে বয়ে যায় অন্যরকম এক শিহরণ। কিছুক্ষণ আগে ভাবনায় আসা প্রশ্নগুলো গোপন করে ফেলে নিমিষেই। কারণ আজ এই ছয় সে অনুভব করে তার প্রতি চৈতালির বিশ্বাস আর অধিকার, হয়তো ভালোবাসাও। চৈতালির ছয় প্রশ্রয় পেয়ে বাইকের গ্লাসটা চৈতালির বরাবর রেখে আর চোখে তাকায় তার দিকে। না চাইতেও চোখাচোখি হয়ে যায় দুজন। আর এতেই লজ্জায় দীপ্রর পেছনে মুখ লুকোয় চৈতালি। এদিকে চৈতালির এমন কাণ্ডে দীপ্র বাইকের গতি কমিয়ে দেয়। ইচ্ছে করে সময়টাকে আটকে রাখতে। তীব্র গরমে এতক্ষণের সব অস্থিরতার শব্দ হারিয়ে যায় অজানায়। হিসেব মেলাতে না পারলেও মুচকি হাসে।
মনে মনে ইতিবাচক সব ভাবনা নিয়ে সাজাতে থাকে নিজের ভবিষ্যৎ আর আপনমনে বলে ওঠে, এভাবে তাকাবেন না জবা। এভাবে তাকালে আমি বাইক চালাতে পারবো না। এভাবে তাকালে আবারও আমার ইচ্ছে হবে অবাধ্য হতে, ইচ্ছে হবে সব নিয়ম ভেঙে আবার আপনাকে ভালোবাসতে। দুপুরে খাওয়ার টেবিলে বসে আসাদ সাহেব বলেন, কাল ফারুক সাহেবের বাসায় দাওয়াত। সবাইকে যেতে বলেছেন। দিতিকেও ফোন করে যেতে বলেছে। আমি ফোনে না করলাম তবুও মানলেন না। বললেন কিছু জরুরি আলাপ আছে। দীপা একটু বিরক্ত হয়ে বলেন, হঠাৎ দাওয়াত কেন? এরপর চৈতালির দিকে তাকিয়ে বলেন, তুমি কি কিছু জানো এই ব্যাপারে? তখন বাসার সামনে আসতেই চৈতালি বাইক থেকে নেমে এক দৌড়ে ভেতরে চলে আসে। দীপ্রুর জন্য লিফটে অপেক্ষাও করেনি 1 মিনিট। অবস্থাটা ছিল এমন যে কোনোভাবেই আজ আর দীপ্রুর সামনে পড়া যাবে না। নিজের করা কাজের লজ্জায় শেষ হয়ে যাচ্ছে চৈতালি। কালো রাতের পর আবার স্বেচ্ছায় দীপ্রুর পেছনে বসে এভাবে তার শার্ট ধরা, তার কাঁধে নিচ থেকে হাত রাখা, এসব তো কোনোদিন করেনি সে। তাহলে এখন কেন করছে? না, আর ভাবতে পারে না চৈতালি। বাসায় এসেই সোজা ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে রুম থেকে চলে আসে রান্নাঘরে। তারপর সবাই মিলে খেতে বসে। এদিকে চৈতালির এমন কাণ্ড দেখে দীপ্র হতভম্ব। বুঝতে পারছে না চৈতালি লজ্জায় এমন করছে নাকি কালোভাবে। না, দীপ্র নিজেও আজ আর হিসেব মেলাতে পারছে না। আজ সবকিছুই কেমন যেন অদ্ভুত লাগছে তার। দুজনের এমন সব নানা ভাবনার মাঝে দীপার করা প্রশ্নকে এড়িয়ে যায় তারা। দুজনকে এভাবে অন্যমনস্ক দেখে দীপা বলে, কি ব্যাপার, কিছু যে জিজ্ঞেস করেছি উত্তর দিচ্ছ না কেন? চৈতালি তাকিয়ে দ্বিধা নিয়ে বলে, কি বলেছেন শুনতে পাইনি মা। দীপা কিছুটা বিরক্ত হলেও আসাদ সাহেব সেটা এড়িয়ে বলেন, কাল তোমার বাবার বাসায় কিসের আয়োজন বলতে পারো? চৈতালি মাথা নাড়িয়ে বলে, না বাবা, এই ব্যাপারে আমার সাথে কোন আলাপ হয়নি। দীপ্রু বলে, এবার না হোক তাদেরকেই বলো আমাদের বাসায় আসতে। কিছুদিন আগেই তো আমরা সবাই গেলাম। দীপা বলে, এটা ঠিক বলেছিস। এবার বরং তাদের আসতে বলি। যা বলার এখানেই বলুক। আসাদ সাহেব এবার ছেলে আর স্ত্রীর কথায় সম্মতি দেন। খেয়ে উঠেই ফোন করে সবাইকে পরদিন বাসায় আসতে বলেন। এদিকে চৈতালির এই মুহূর্তে এদিকে কোন মনোযোগ নেই। তার সব মনোযোগ এখন দীপ্রর দিকে। সব ভাবনা এই মুহূর্তে শুধু দীপ্রকে ঘিরে। দুপুরে চৈতালির বাসার সবাইকে দাওয়াত দেওয়ার পর বিকেলেই আসাদ সাহেব আর দীপ্র মিলে সব বাজার করে নিয়ে আসে। ফারুক সাহেবের পরিবারের সবাই এই প্রথম দীপ্রদের বাড়িতে আসবে, তাই তার বাবা মায়ের আয়োজন একটু বেশিই বলা যায়। ফারুক সাহেব যা আয়োজন করেছেন তার চেয়ে বেশি আয়োজন নাকি করতে হবে। দুপুরে এমনটাই ইচ্ছে পোষণ করেছিলেন দীপা। কোনোভাবেই নাকি ছেলের শ্বশুর বাড়ির সামনে ছোট হওয়া যাবে না। কিন্তু একদিনে এত আয়োজন করা বেশ মুশকিল। এদিকে চৈতালি চেষ্টা করেও কলেজ থেকে ছুটি নিতে পারে না। আর তাই আজ সন্ধ্যা থেকেই শুরু হয়ে যায় চৈতালির রান্না। দীপা মাঝে কয়েকবার কাজে সাহায্য করতে এলেও চৈতালি দেয় না। রান্নাঘরের কাজটা একাই সামলানোর ইচ্ছে পোষণ করে আজ। এতে অবশ্য দীপা বেশ খুশি হন। চৈতালির ইচ্ছা অনুযায়ী তাকেই রান্নার সব দায়িত্ব দিয়ে তিনি আর দিঠি মিলে ঘর গোছানোর কাজটা সামলে নেন। এসবের পেছনে আরেকটা কারণও অবশ্য ছিল। সেটা হলো চৈতালি আজ আর কোনোভাবেই দীপ্রর সামনে পড়তে চায়নি। আর এজন্য রান্নাঘরে ব্যস্ত থাকাটাই তার কাছে ভালো বলে মনে হয়েছে। রাত প্রায় 1টা। চৈতালি এখনো রান্নাঘরে কাজে ব্যস্ত। এমন সময় দীপা এসেছে বলেন, এখন আর কিছু করতে হবে না। রাত কয়টা বাজে খেয়াল আছে? কাল সকালে আবার কলেজ আছে না? চৈতালি ব্যস্ততা দেখিয়ে বলে, এই তোমার রান্না প্রায় শেষ। এখন এগুলো গুছিয়েই শুয়ে পড়ব। সব রান্না শেষ করে ফেলেছ? চৈতালি মুচকি হেসে বলে, না মা, তবে বেশি ঝামেলার সব কিছু শেষ। বাকিটা রেডি করে রেখেছি। চিন্তা করবেন না, কাল কলেজ থেকে এসে শেষ করে ফেলব। দীপা চুলার কাছে গিয়ে ঢাকনা তুলে বলেন, পুডিংও করেছ? এর মধ্যে এত কিছু কিভাবে করলে? এই তো মা করে ফেলেছি। আপনি এখন জানতো শুয়ে পড়ুন। দীপা আজ ছেলের বউয়ের কাজ দেখে বেশ খুশি। এতটাই খুশি যে আজ তার চোখ দিয়ে ঘুম পাখিরাও পালিয়ে খাপটি মেরে বসে আছে। তবে এত তাড়াতাড়ি সে ছেলের বউয়ের প্রশংসা করতে নারাজ। মনে মনে ঠিক করে কাল সবার সামনেই চৈতালির প্রশংসা করে তাকে ভালো কিছু উপহার দেবে। এমনিতেও বিয়ের পর থেকে ছেলের বউকে খুব ভালো কিছু উপহার দেয়া হয়নি। এসব ভাবতে ভাবতেই রুমের দিকে পা বাড়ান তিনি। দীপা চলে যাওয়ার কিছু সময় পরে দিঠি এসে বলে, ভাবি এবার তো ঘুমাতে যাও। আর কত কাজ করবে? চৈতালি হেসে বলে, এই তো এখনই যাব। কিন্তু তুমিও এত রাত অবধি জেগে আছো কেন? কাল কলেজ নেই? আছে তো। আমার তো সেই কখন ঘুম পেয়েছে। কিন্তু ভাইয়ার জন্য ঘুমাতে পারলাম না। চৈতালি কপাল কুঁচকে বলে, কেন? তোমার ভাইয়া তোমাকে ঘুমোতে নিষেধ করেছে? নয় তো কি। বলেছে তুমি যতক্ষণ জেগে থাকবে আমিও যেন ততক্ষণ জেগে থাকি। কাজেও সাহায্য করতে বলেছে, কিন্তু তুমি তো দিলে না কিছু করতে।
দিঠির কথা শুনে মনে মনে বেশ খুশি হয় চৈতালি। যদিও তাকে নিয়ে দীপ্রর এমন ভাবনা আজ নতুন নয়, তবুও আজ তাকে নিয়ে এত ভাবতে দেখে একটু বেশিই ভালো লাগছে। চৈতালি এসব ভাবতে ভাবতে রান্নাঘর থেকে বের হবে এমন সময় দিঠি বলে, দাঁড়াও দাঁড়াও, দরজা লাগিও না ভাবি। তোমার রান্নার ঘ্রাণে আমার আবার খিদে পেয়েছে, তাই প্লিজ কিছু খেতে দাও। চৈতালি হেসে দিঠির গালে হাত বুলিয়ে দিয়ে বলে, তুমি গিয়ে ডাইনিং এ বসো, আমি পিঠা নিয়ে আসছি। চৈতালির কথা শুনে দিঠি খুশি হয়ে চৈতালিকে জড়িয়ে ধরে বলে, তুমি অনেক ভালো, আমার বেস্ট ভাবি। এত ভালো বলেই তো ভাইয়া তোমার জন্য এত পাগল। অন্য সময় হলে চৈতালি হয়তো দিঠির কথায় বিরক্ত হতো কিংবা এড়িয়ে যেত, কিন্তু আজ এসবের কোনোটাই সে করেনি। বরং লজ্জায় দ্রুত রান্নাঘরে চলে যায়, কারণ আজ সবকিছুই তার কাছে ভীষণ অন্যরকম লাগছে। তবে এখন রুমে যেতে হবে, আবার দীপ্রর সামনে পড়তে হবে, এসব ভেবে খানিকটা অস্বস্তিও লাগছে তার। বিছানায় বসে বসে গ্রুপ কলে কথা বলছিল দীপ্র আর তার 3 বন্ধু। বিয়ের পর থেকে দীপ্র সাধারণত এত রাতে কারোর সাথে কথা বলে না, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছে। চৈতালি ব্যস্ত থাকায় এশার নামাজের পর বন্ধুদের সাথে দেখা করতে পার্কে যায়। তখন নানা বিষয়ে আলাপের এক পর্যায়ে তার গলায় লালচে দাগ জাহিদের চোখে পড়তেই সবাই মিলে ঘিরে ধরে থাকে। আর এরপর শুরু হয় তাদের লাগাম ছাড়া কথোপকথন। কথার ভারে টিকতে না পেরে দীপ্র এক পর্যায়ে বাসায় চলে আসে, কিন্তু তবুও রক্ষা পায়নি সে। আবারও ফোন করে বিরক্ত করা শুরু করে সবাই। চৈতালি আর দীপ্রর বিষয়টাই আজ হয়ে ওঠে তাদের আড্ডার একমাত্র বিষয়। এক পর্যায়ে লাগামহীন কথাবার্তায় টিকতে না পেরে দীপ্র কল কেটে দেয়। ঠিক তখনই দিহান আবার ফোন দিয়ে বলে, কিরে ফোনের লাইনটা কেটে দিলি কেন? সবাই তো তোর কাছ থেকে বিরিয়ানি খাওয়ার প্ল্যান করছে। দীপ্র বিরক্ত হয়ে বলে, কি উপলক্ষে? দিহান বন্ধুর বিরক্তি উপেক্ষা করে দাঁত কিরমিরিয়ে বলে, জানিস না মনে হয়। তলে তলে এত কিছু হয়ে গেল অথচ আমরা বন্ধুরা কিছু জানতেও পারলাম না। শালা, তোর জন্য আমার বিয়েটাও আটকে রেখেছি, অথচ তুই আমাকে পর্যন্ত জানালি না। দীপ্র তপ্ত শ্বাস ফেলে বলে, আরে দোস্ত, আমি নিজেই যেখানে কনফিউজড সেখানে তোদের কি বলবো? মানে? আরে দোস্ত, জবার মনের ভেতরে যে কি চলছে সেটা একমাত্র তিনিই জানেন। সেদিন সিনথিয়াকে আমার সাথে দেখার পর থেকে তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। এরপর কি থেকে কি হলো বুঝতে পারছি না। কাল পরিস্থিতি এমন ছিল যে আমিও আর নিজেকে আটকে রাখতে পারিনি। যা হবার নয় তাই হয়ে গেছে। তাই সকাল থেকে অপরাধবোধ, ভালো লাগা সব মিলিয়ে মিশ্র এক অনুভূতি অনুভব করছে আমার ভেতরটা। কি করব, কি করা উচিত কিছুই বুঝতে পারছি না। দিহান রিল্যাক্স ভঙ্গিতে বলে, এতে এত অপরাধবোধের কি হলো? ভালোবাসিস, বিয়ে করেছিস, এটা এখন তোর অধিকার। রাখো তোর অধিকার। এভাবে ভাবলে তো কবেই অধিকার দেখাতাম, কিন্তু আমি তো এভাবে কিছু করতে চাইনি। আমি চেয়েছি জবা নিজ থেকে আমাকে ভালোবাসার কথা জানাক, নিজ থেকে আমাকে গ্রহণ করুক, ভালোবাসুক। দিহান বোঝে বন্ধুর মনের অবস্থা। এত বছরের বন্ধুত্বে অনেক বিষয়ই আছে যা একে অন্যকে না বলতেই সবাই বুঝে যায়। আজও তার ব্যতিক্রম হয় না। তাই বন্ধুকে শান্ত করতে দিহান বলে, দেখ দোস্ত, তোর ইচ্ছেই কিন্তু পূরণ হয়েছে। তুই তো তাকে জোর করিসনি, তিনি নিজ থেকেই তোর কাছে ধরা দিয়েছে। তাহলে বিষয়টাকে এত খোলাটে করে ভাবছিস কেন বলতো? কারণ জবা মুখে কিছুই বলছে না, উল্টো সকাল থেকে আমাকে এড়িয়ে চলছে। এত রাত হয়েছে অথচ রান্নার বাহানায় কিচেনে বসে ব্যস্ততা দেখাচ্ছে। হয়তো লজ্জা পাচ্ছে। আমি আসলে তার সাথে কথা বলে বিষয়টা ক্লিয়ার করতে চাই। জানতে চাই তিনি মন থেকে আমাকে গ্রহণ করেছেন কিনা। না জানা পর্যন্ত আমি শান্তি পাব না, বুঝলি? দিহান কিছু একটা ভেবে বলে, শুন, তুই এক কাজ কর, আমার সাথে কথা চালিয়ে যা। অনেক রাত হয়েছে, এখন না হলেও একটু পরে তো তিনি ঘুমাতে আসবেনি। তখন তুই লাইন কেটে না দিয়ে কথা বলে যাবি। তবে হ্যাঁ, আমাকে কিন্তু তখন সিনথিয়ার সম্বোধন করে বলবি। আপা যেন বুঝতে না পারে যে আমি সিনথিয়া নই। দীপ্র অবাক হয়ে বলে, মানে? কোন মানে নেই? যা বলছি চুপচাপ তাই করবি। আরেকটা কথা, তাকে কিন্তু তখন পুরোপুরি ভাবে এড়িয়ে যাবি। আর অনেক হেসে হেসে কথা বলবি। আমার থিওরি অ্যাপ্লাই করলে আজ রাতেই তোর সব প্রশ্নের উত্তর পাবি বলে আমার দৃঢ় বিশ্বাস। বুঝলি? দীপ্র হ্যাঁ বলতে যাবে ঠিক তখনই চৈতালি ধীরে পা ফেলে রুমে ঢোকে। ঘড়ির কাঁটার এখন রাত 1:30 ছুঁই ছুঁই। এত রাতে দীপ্রকে এভাবে হেসে স্বাচ্ছন্দ্য ভঙ্গিতে ফোনে কথা বলতে দেখে বেশ অবাক হয় চৈতালি। কিছু না বলে এগিয়ে যায় ওয়ার্ড্রোবের কাছে। বিকেল থেকে একটানা রান্নাঘরে কাজ করায় ঘেমে নিয়ে একাকার অবস্থা। গোসল না করে কোনোভাবেই ঘুমানো যাবে না। তাই ড্রয়ার খুলে কাপড় নিতে গেলেই শুনতে পায় দীপ্রর কণ্ঠ। কি যে বলেন না সিনথিয়া, এতে কিছু মনে করার কি আছে? আপনি আমাকে যে কোনো সময়ে ফোন করতে পারেন। চৈতালির কপালে ভাঁজ পড়ে। দীপ্রর দিকে ফিরে তাকাতেই দেখে সে ব্যস্ত ভঙ্গিতে বলছে,
একটু অপেক্ষা করতে হবে যে। আমি এখনই চেক করে আপনাকে ফরওয়ার্ড করছি। দীপ্রর কথা শুনে ওপাশ থেকে দিহান হাসতে হাসতে বলে, শালা তুই তো দেখছি বেশ ভালো অভিনয় পারিস। যাক, শুধু কথা না বলে আপা কি করছে সেটাও একটু তাকিয়ে দেখ। দিহানের কথা শুনে দীপ্র আর চোখের সামনে তাকাতেই দেখে চৈতালি কাপড় হাতে একরাশ ক্লান্তি আর বিস্ময় মাখানো দৃষ্টিতে দীপ্রর দিকে অপলক তাকিয়ে আছে। কিছু হয়তো বোঝার চেষ্টা করছে এই মুহূর্তে। দীপ্র চৈতালিকে আরেকটু ভালো করে বোঝার জন্য বলে, মিস সিনথিয়া, একটু হোল্ড করুন প্লিজ। এরপর চৈতালির দিকে তাকিয়ে দেখে সে এখনো সেই একইভাবে তাকিয়ে আছে। দীপ্র বুঝতে পারে সিনথিয়ার সাথে তার কথোপকথন মেনে নিতে পারছে না চৈতালি। অভিনয়টা এখানেই শেষ করতে পারলেও শেষ করেন না সে। তার জবার মনোভাব আরেকটু ভালোভাবে বোঝার জন্য মোবাইল দূরে সরিয়ে কণ্ঠে কিছুটা বিরক্তি এনে বলে, কিছু বলবেন? চৈতালি মাথা নাড়িয়ে না বলতেই দীপ্র বলে, তাহলে এভাবে তাকিয়ে আছেন যে? মানে এভাবে তাকিয়ে থাকলে কাজ করতে সমস্যা হয় তো তাই বললাম। চৈতালি এবার আর নিতে পারে না। দীপ্রর এমন কথায় ভীষণ অপমান বোধ হয় তার। গত রাতের ঘটনায় দূরত্ব অনেকটা কমেছে ভাবলেও আজ এখন মনে হচ্ছে তাদের মাঝে দূরত্ব বোধ হয় আরও বেড়ে গেছে। এতদিন নামে মাত্র স্বামী স্ত্রীর সম্পর্কেও কখনো এমনটা মনে হয়নি তার। অথচ আজ যখন সব ধরনের দূরত্ব ঘুচিয়ে একসাথে সংসার সাজানোর স্বপ্ন দেখা শুরু করেছে তখনই কেমন যেন দীপ্রকে ভীষণ অচেনা লাগছে তার। এত রাতের নারী সহকর্মীর সাথে কথোপকথন কোনোভাবেই যেন মানতে পারছেন না সে। বিশ্রী এক অনুভূতি ঘুরপাক খাচ্ছে ভেতরে, যার নাম হিংসা। অথচ সে তো এমন নয়, কখনো কারো প্রতিহিংসা হয়নি তার। তাহলে আজ কেন? চৈতালি আর ভাবে না। পলক ঝাপটে অস্ফুট স্বরে শুধু বলে, এত রাতে কিসের কাজ দীপ্র? বিবাহিত কারো এত রাতে কোন নারীর সাথে এভাবে হাসিমুখে কথা বলা, অফিসিয়াল কোন কাজ করা ঠিক কতটা যুক্তিপূর্ণ বলতে পারো? চৈতালির চোখ দুটো কেমন যেন ঝাপসা হচ্ছে। চোখ দুটো আজ একরাশ বিস্ময়, বিরক্তি আর অসংখ্য প্রশ্নের ডালা সাজিয়ে দীপ্রর সামনে উপস্থাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে, যা দেখে দীপ্রর ভেতরটা কেঁপে ওঠে। মনে হঠাৎ ভয় জন্মে এই ভেবে যে সে যা করছে তা ঠিক করছে তো নাকি তার এহেন অভিনয় চৈতালি আরো দূরে সরে যাবে। এমন সময়ে ফোনের ওপাশ থেকে দিহান বলে, এত তাড়াতাড়ি নরম হবার দরকার নেই দোস্ত। একটু ধৈর্য ধর, দেখবি আপার মনের কথা ঠিক ঠিক তোকে জানিয়ে দেবে। আমি এবার রাখছি, প্রাইভেট মোমেন্টের মাঝে থাকতে চাচ্ছি না। দীপ্র বলে, না না সিনথিয়া, কোন সমস্যা হয়নি। আচ্ছা, আমি বিষয়টা নিয়ে আপনার সাথে কাল কথা বলবো। আজ রাখছি ওকে। কথাটা বলেই ফোন রেখে দেয় দীপ্র। খানিকটা গম্ভীর কণ্ঠে বলে, আপনার জন্য কাজটা শেষ করতে পারলাম না চৈতালি। আমি বুঝলাম না, বিয়ে করেছি বলে কি আমি রাতে কারোর সাথে কথা বলতে পারবো না? আমার কি কোন অফিসিয়াল কাজ থাকতে পারে না? চৈতালি এবার টু শব্দটি না করে চুপচাপ বারান্দা থেকে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার ছেড়ে তার নিচে দাঁড়ায়। প্রচণ্ড অভিমানে না চাইতেও গাল বেয়ে গড়িয়ে পড়ে অবাধ্য অশ্রুকনা। লম্বা সময় পরে ওয়াশরুম থেকে বের হয় চৈতালি। রুমে দীপ্রকে না দেখে কিছুটা অবাক হলেও বারান্দায় তোয়ালে নাড়তে গিয়ে দেখে সেখানে দাঁড়িয়ে মোবাইল স্ক্রল করছে সে। চৈতালি চুপচাপ রুমে এসে কলেজের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে রেখে পেছনে ফিরতেই দেখে দীপ্র দাঁড়িয়ে আছে। পাশ কাটিয়ে যেতে নিলেই হাত ধরে বলে, আপনার চোখ মুখ এমন ফুলে আছে কেন? কেঁদেছেন? রোজ রোজ এত কি ভাবছেন আপনি? এত কি ভেবে খাচ্ছেন? চৈতালি অবাক হয়। ভাবে, সত্যি কি দীপ্র বুঝতে পারছেন না যে কেন সে এত বিষণ্ণ? আগে যে তাহলে না বলতেই সবটা বুঝে যেত। এর মাঝে সিনথিয়ার কথা মনে পড়লে ভীষণ রাগ হয় তার, কিন্তু কিছু বলতে ইচ্ছে হয় না। চুপচাপ হাত ছাড়ানোর চেষ্টা করে। দীপ্র কপালে ভাঁজ ফেলে বলে, আশ্চর্য তো, আপনি না বললে আমি বুঝবো কি করে? সব সময় চেহারা দেখে সবটা বোঝা যায় না জবা, মুখে বলতে হয়, অনুভূতি প্রকাশ করতে হয়। চৈতালি এবার থেমে যায়। হাত ছাড়ানোর চেষ্টা না করে চুপচাপ দাঁড়ায়। মনে মনে ভাবে, এই একটা জায়গাতেই তো আমি ভীষণভাবে অক্ষম। সব মিলিয়ে ভেতরে এত দ্বন্দ্ব, এত ভয় যে মনের ভেতরের কথাগুলো চেষ্টা করেও আর বলতে পারি না তোমাকে। এদিকে সবটা বোঝার সত্ত্বেও দীপ্র বলে, বলুন না জবা, কি হয়েছে আপনার? কেন এত মন খারাপ করে আছেন? চৈতালি এবার সব দ্বিধা ঝেড়ে দীপ্রর দিকে তাকিয়ে কাপা কণ্ঠে বলে, কেন মন খারাপ জানি না দীপ্র। কোন কারণে ভালো লাগছে না? আর হ্যাঁ, সিনথিয়ার সাথে তোমার এত কোথাও আমার পছন্দ হচ্ছে না। এই অপছন্দের ঠিক কি নাম দেয়া যায় তাও আমার জানা নেই। আমার সবকিছু কেমন যেন গোলমেলে হয়ে যাচ্ছে। তোমার আশেপাশে কোন মেয়েকেই সহ্য হচ্ছে না আমার। ভীষণ বিরক্ত লাগছে সবকিছু। মনে হচ্ছে তুমি বদলে গেছো, বদলে যাচ্ছ অল্প অল্প করে। মনে হচ্ছে। এই পর্যন্ত বলে থেমে যায় চৈতালি। ঠিক সেই সময়ে দীপ্র উৎসুক চোখে তাকিয়ে বলে, কি মনে হচ্ছে জবা? আর কি মনে হচ্ছে বলুন না।
চৈতালি আর কিছু বলে না, বলতে পারে না। এত কিছু বলার পরেও যদি না বোঝে তাহলে আর কিভাবে বোঝাবে। চুপচাপ নিজের হাত ছাড়িয়ে বিছানায় নিয়ে শুয়ে পড়ে চোখ বন্ধ করে চেষ্টা করে ঘুমানোর। এদিকে দীপ্র হাসে প্রাপ্তির হাসি। সব বুঝেও না বোঝার ভান করে, ইচ্ছে হলেও বিষয়টা খোলাসা করে না। আর একটু সময় দেয় চৈতালিকে তার অনুভূতিগুলোকে বোঝার জন্য। আর চোখে চৈতালির দিকে তাকিয়ে নিজের এলোমেলো চুলে হাত বুলিয়ে বিড়বিড় করে বলে, এতদিন আপনাকে ভালোবেসে যেভাবে পুড়েছি, আপনি নাহ সেভাবে আর অল্প সময় পুরুন। নিজ থেকেই এসে আমার মতো করে একবার বলুন ভালোবাসি। একবার বললেই হবে, শুধু একবার। তারপর আর কোনোদিন শুনতে চাইব না, জানতেও চাইব না। বিশ্বাস করুন জবা, একবার স্বীকারোক্তির পরে আজন্মকাল আমি আমার মতো করে আপনাকে ভালোবাসব। যেমন করে কেউ অন্ধকারে এক ফোঁটা আলোকে আগলে রাখে ঠিক সেভাবেই ভীষণ যত্নে আগলে রাখবো আজীবন। তবে তার আগে একবার হলেও আপনাকে ভালোবাসি বলতেই হবে জবা। কি রে দীপ্র, আজ কি ভার্সিটিতে যাবি না? 8:15 বাজে। মায়ের ডাকে ঘুম ভাঙতেই লাফ দিয়ে উঠে বসে দীপ্র। মোবাইল হাতে নিয়ে দেখে ঠিকই 8:15 বাজে। অ্যালার্ম বন্ধ করে রাখা। দীপ্র তাড়াতাড়ি কাঁথা সরিয়ে বিছানা থেকে নামতে নামতে বলে, চৈতালি কোথায় মা? তারও তো আজ কলেজ আছে। আমার তো 9টা থেকে ক্লাস। এর মধ্যে তাকে নামিয়ে দিয়ে আমি যে কিভাবে পৌঁছাবো? হ্যাঁ তো, আজ দুজনেরই দেরি হয়ে গেল। দীপা কপালে ভাঁজ ফেলে বলে, ও তো সেই 7:30টার সময়ই বেরিয়েছে। ডিঠিও গেল সাথে। বলল, ডিঠিকে কলেজে নামিয়ে দিয়ে যাবে। দীপ্র ওয়াশরুমের দিকে যেতে নিয়েও থেমে যায়। পেছনে ফিরে বলে, মানে? আমাকে বলল তোর শরীরটা নাকি বেশি ভালো নেই। রাত জেগে অনেক কাজ করেছিস আর এজন্য যেন তোকে দেরি করে ঘুম থেকে উঠাই। আমিও ভাবলাম। মায়ের কথা শুনে দীপ্র যা বোঝার বুঝে যায়। এই বিষয়ে আর কিছু না বলে শুধু বলে, আমাকে নাস্তা দাও মা। অনেক দেরি হয়ে গেছে। নাস্তা টেবিলে দেয়া আছে। তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। কথাটা বলেই দীপার রুম থেকে বের হয়ে যায়। আর দীপ্র প্রথমে কিছুটা রাগ হলেও পরবর্তীতে বিষয়টা বুঝতে পেরে মুচকি হাসে। এরপর দ্রুত চলে যায় ওয়াশরুমে। দুপুর 2টা। বাসায় ফিরে মাত্রই ফ্রেশ হয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে চৈতালি। সূর্যের তেজ আজ অনেক বেশি। সকালের ব্যস্ত রাস্তাটা দুপুর হতেই কেমন যেন নীরব হতে চলেছে। সবাই হয়তো এখন খেয়ে দেয়ে একটু বিশ্রাম নেয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু চৈতালির খেতে ইচ্ছে করছে না। সকাল থেকেই তার মনটা ভীষণ বিষণ্ণতায় ঘিরে আছে। আজ সকালে সে ইচ্ছে করেই দীপ্রর মোবাইলে অ্যালার্ম বন্ধ করে দেয়। ইচ্ছে করেই তাকে না জাগিয়ে দিঠিকে নিয়ে বের হয়। আর এর কারণ হলো দীপ্রর প্রতি জমানো তার অভিমান। কাল রাতে চৈতালি শুয়ে পড়ার পরে খুব ইচ্ছে হচ্ছিল দীপ্র এসে তার সাথে কথা বলুক, তাকে আবারও জিজ্ঞেস করুক কেন তার মন খারাপ। কিন্তু না, দীপ্র আসেনি। এমনকি আজ না বলে চলে কলেজে চলে যাওয়ার পর থেকে পুরোটা সকালেও তার কোন খবর নেয়নি। একটাবারও ফোন করে জানতে চায়নি ঠিকমতো কলেজে পৌঁছেছে কিনা। অথচ এত দিন কতটাই না কেয়ারিং ছিল দীপ্র। চৈতালি আপনমনে বলে, এই তো গতকালও নিজ থেকে জোর করে আমাকে কলেজে নামিয়ে দিলে। আমি তো একবারও তখন অমত করিনি। যা যা বলেছ সবটাই তো শুনেছিলাম। বাইকে চড়তে আমার ভীষণ ভয়, অস্থিরতা, লজ্জা, তবুও তো তুমি বললে বলে ঠিকই বসলাম। তাহলে আজ এত হ্যায়ারি করা কেন? আজও কি আমাকে ফোন করে অধিকার দেখানো যেত না? একা গিয়েছি বলে বকুনি দিয়ে ফেরার সময় একসাথে ফেরার কথা বলা যেত না? নাকি আজ তোমার ব্যস্ততা বেড়েছে? নাকি আজ সিনথিয়াকে নিয়ে ভীষণ ব্যস্ত তুমি? না, আর ভাবতে ভালো লাগছে না। অসহ্য লাগছে সবকিছু। চৈতালির এসব ভাবনার মাঝেই দিঠির রুমে এসে ব্যস্ততা দেখিয়ে বলে, এই ভাবি ফোনটা ধরো তো। ভাইয়া নাকি সেই কখন থেকে তোমাকে ফোন করছে কিন্তু পাচ্ছি না। নাও কথা বলো। কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফোনটা চৈতালির হাতে দিয়েই দিঠির রুম থেকে চলে যায়। ঘটনাটা এত দ্রুত ঘটে যে চৈতালি উত্তরে কিছু বলার সুযোগ পায় না। তাই বাধ্য হয়ে মোবাইল কানের কাছে ধরতেই দীপ্র গম্ভীর গলায় বলে, আপনার মোবাইল কোথায় জবা? সেই কখন থেকে ফোন করে যাচ্ছি অথচ আপনার কোন খবরই নেই। আপনি তো এমন নন। এতটা ইরেসপন্সিবল আপনি কবে থেকে হলেন? দীপ্র তাকে খুঁজছে এটা শুনে মন কিছুটা ভালো হতে চাইলেও পরের কথায় মেজাজটা বিগড়ে যায় তার। তবে উত্তরে কিছু বলে না। চুপচাপ মোবাইল কানের কাছে ধরে রাখে। এমন সময় দীপ্র আবার বলে, লাস্ট 1 ঘন্টা যাবৎ আপনার কলেজের সামনে দাঁড়িয়ে আছি। আপনাকে ফোন করছি, মেসেজ পাঠাচ্ছি অথচ আপনার কোন খবরই নেই। চলে যে গেছেন সেটা তো অন্তত জানাবেন। দীপ্রর অস্থিরতা দেখে চৈতালির খুশি হবার কথা। হয়তো হয়েছেও খুশি। তবুও সেটা দীপ্রকে বুঝতে না দিয়ে অভিমান মিশিয়ে বলে, আমি তো ভেবেছি তুমি বোধ হয় সিনথিয়ার সাথে মিটিংয়ে ব্যস্ত আছো। আর তাই বিরক্ত না করাটাই উচিত বলে মনে হয়েছিল আমার। দীপ্র এবার ভীষণ বিরক্ত হয়। যদিও সিনথিয়ার বিষয়টা নিয়ে সে ইচ্ছে করেই একটু বাড়াবাড়ি করেছিল।
তবুও বিরক্ত হয়। দিহানের কথা মতো ফালতু অভিনয় করতে গিয়ে নিজের ওপরেও রাগ হয়। তার মনে হয় না চাইতেও সে হয়তো জবাকে জোর করছে সবকিছুর জন্য। অথচ সে তো নিজের কাছেই নিজে ওয়াদাবদ্ধ ছিল যে চৈতালির ওপরে কখনো কোন কিছু চাপিয়ে দেবে না, জোর করবে না, বরং অপেক্ষা করবে আজীবন। তাহলে হঠাৎ এত অধৈর্য হলো কেন? ভার্সিটিতেও আজ একটা বিষয় নিয়ে বেশ ঝামেলা হয়েছে। সেটা নিয়েও বেশ বিরক্ত ছিল দীপ্র। এর মাঝে ইচ্ছে করে সকাল থেকে ফোন না দিলেও কলেজের দারোয়ানের কাছ থেকে সে ঠিকই চৈতালির খবর নিয়েছিল। আজ বাসায় মেহমান আসবে তাই নিজ থেকেই সব ঝামেলা সাইডে রেখে তাড়াতাড়ি চলেও গিয়েছিল কলেজের সামনে। ভেবেছিল গিয়ে তাকে ফোন করে তাড়াতাড়ি বের হতে বলবে, কিন্তু তা আর হয়নি। বারবার ফোন মেসেজে না পেয়ে চিন্তায় যখন অস্থির তখন দারোয়ানের কাছ থেকে জানতে পারে সে আজ 2 ঘন্টা আগেই কলেজ থেকে বের হয়ে গেছে। এটা শুনে দীপ্র আরো বেশি চিন্তায় পড়ে যায়। আর এখন যখন অবশেষে বাসায় ফিরেছে শুনে কিছুটা স্বস্তি পাওয়ার কথা তখন চৈতালির এমন নির্লিপ্ততা উত্তরে মেজাজটা না চাইতেও বিগড়ে যায়। যার ফলশ্রুতিতে দীপ্র বলে, যত ব্যস্তই থাকি না কেন ফোনটা বেশিরভাগ সময় আমিই করি। আপনার কাছ থেকে কিন্তু ফোন আসেন না জবা। তাছাড়া আপনার জন্য আমার অনুভূতি তো আপনার অজানা নয়। তাহলে বারবার কেন? যাক বাদ দিন, আপনি হয়তো এসব কখনোই বুঝবেন না। রাখছি। কথাটা বলেই দীপ্র লাইনটা কেটে দেয়। রোদের তীব্রতায় আজ মনে হচ্ছে শরীর পুড়ে যাচ্ছে। প্রচণ্ড গরম লাগছে। ঘেমে নিয়ে বাজে একটা অবস্থা। সব মিলিয়ে ভীষণ বিরক্তি নিয়ে চেইনা বাইকে স্টার্ট দেবে ঠিক সেই সময়ে ভার্সিটির এক স্টুডেন্ট ফোন করে তাকে কিছু একটা বলে যা শুনে মেজাজটা আরো বিগড়ে যায় তার। আর তাই বাসায় ফেরার বদলে আবার রওনা দেয় ভার্সিটির উদ্দেশ্যে। এদিকে দীপ্রর এমন আচরণে ভীষণ অবাক হয় চৈতালি। না চাইতেও অভিমানের পাল্লাটা বেড়ে যায় খানিকটা। দীপ্রর বলা কথাগুলো সময় ব্যয় না করে সরাসরি আঘাত করে তার হৃদয়ে। তবে এসব নিয়ে আর বেশি ভাবতে পারে না। দীপার ডাক শুনতে পেয়ে মোবাইল টেবিলে রেখে চলে যায় রান্নাঘরে। দীপা ভাত খাওয়ার কথা বললে পরে খাবে জানিয়ে কাজে লেগে পড়ে। চেষ্টা করে রান্নায় মনোযোগ দিতে। সবাই সন্ধ্যার পরপরই চলে আসে আসাদ সাহেবের বাসা আজ মেহমানে ভরপুর। চৈতালির করা অনুরোধে দ্বিতীয় তার বাচ্চাকে নিয়ে কিছুক্ষণ আগে চলে এসেছে। ফারুক সাহেব এসেছে আজানের পরপরই। এছাড়া আর কি উপায়ই বা আছে? আদরের মেয়েকে দেখার জন্য যে আজ সকাল থেকেই ছটফট করছিলেন তিনি। যতই পাশাপাশি থাকুক না কেন ইচ্ছে হলেই তো আর মেয়ের শ্বশুর বাড়ি যাওয়া যায় না। আর এজন্যই অনেক কষ্ট করে অপেক্ষা করেছে সারাদিন। অবশেষে সন্ধ্যা হতেই নামাজ পড়ে চলে আসেন সবাই। চৈতালি ফাহিমকেও ফোন করে আসতে বলেছিল। অবশেষে আজ তারাও আসতে রাজি হয়েছে। তবে বলেছে চেম্বার শেষ করে আসতে নাকি দেরি হবে। সবাই যখন মেনে নিয়েছে তখন আর রাগ দেখিয়ে কি হবে, তাই হয়তো অনিচ্ছা সত্ত্বেও মেনে নিয়েছে সবটা। ফাল্গুনি বসে আছে দিতির রুমে। দিতিও সেখানেই আছে। সবাই মিলে গল্প করছে। দিতির বর একটা কাজে ঢাকার বাইরে তাই আসতে পারেনি। তবে তার রাগটাও এখন অনেক কমে গেছে। আর বাকিরা সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছে। এমন সময় কলিং বেল বেজে উঠলে চৈতালি গিয়ে দরজা খুলতেই দেখে দীপ্র দাঁড়িয়ে আছে। দেখতে বেশ বিধ্বস্ত লাগছে। আজ দুপুরে বাসায় আসেনি সে। ফোনও করেনি। চৈতালি দিঠিকে দিয়ে ফোন করালে ব্যস্ততার কথা জানিয়ে ফোন রেখে দেয়। চৈতালি ও নিজ থেকে আর ফোন করে না। কিন্তু এখন এমন অবস্থায় দেখে তার ভেতরটা কেমন যেন হুহু করে ওঠে। কণ্ঠে খানিকটা অস্থিরতা নিয়ে কিছু জিজ্ঞেস করবে ঠিক তখনই দীপা এসে বলে, কি হয়েছে তোর? তোকে এমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন? দীপ্র ঘরে ঢুকে জুতা খুলতে খুলতে বলে, তেমন কিছু হয়নি মা। আজ একটু ঝামেলায় ছিলাম তাই হয়তো ক্লান্ত দেখাচ্ছে। এরপর ড্রয়িং রুমে ফারুক সাহেবকে দেখেই সালাম জানিয়ে হালকা কুশলাদি বিনিময় করে সবার কাছ থেকে বিদায় নিয়ে ফ্রেশ হতে রুমে চলে যায়। চৈতালি সবার জন্য লাচ্ছি বানিয়ে আনলে সবাই খেলেও দীপ্র খালি পেটে খাবে না বলে অজুহাত দেখায় সবাই সামনে, তাই চৈতালিও এই নিয়ে আর জোর করে কিছু বলতে পারে না। নিরাশ হয়ে আবার চলে যায় রান্নাঘরে। খাওয়ার টেবিলে সবাই বসে খাচ্ছে আর রান্নার প্রশংসা করছে। এমন সময় ফারুক সাহেব বলেন, যেই জন্য আপনাদের দাওয়াত করতে চেয়েছিলাম সেটাই তো এখনো বলা হয়নি। আমি আসলে আজ একটা প্রস্তাব নিয়ে এসেছি। আসাদ সাহেব তাকিয়ে বলেন, কি প্রস্তাব ভাই? ফারুক সাহেব সবার দিকে চোখ বুলিয়ে বলেন, আমি আমার মেয়ের বিয়ের অনুষ্ঠান করতে চাই। ওদের বিয়েটা যেই পরিস্থিতিতে হয়েছিল সেটা তখন সবার কাছে মোটেও গ্রহণযোগ্য ছিল না। কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে গেছে। আত্মীয়রা মেয়ে আর জামাইকে শুভেচ্ছা জানাতে চাইছে। আরও অনেক বিষয় আছে যার ব্যাখ্যা সেভাবে দেওয়া সম্ভব না। তাই আপনারা রাজি থাকলে ছোট্ট করে একটা আয়োজন করতে চাই। আজ ফারুক সাহেবের কথাটা দীপার বেশ পছন্দ হয়। কারণ তিনিও মনে মনে এমন কিছুই চাচ্ছিলেন। একমাত্র ছেলে হঠাৎ করে বয়সে বড় একজনকে বিয়ে করে বাসায় নিয়ে এসেছে।
বিষয়টা তার কোন আত্মীয়ই আজ অবধি মেনে নিতে পারেনি। সবাই একটু ধুমধাম আয়োজন করে বিয়ে খাওয়ার অপেক্ষায় ছিল, কিন্তু সেটা তো আর হয়নি। এখন দীপ্র আর চৈতালির মাঝে সব মিটমাট হয়ে গেছে দেখে তার নিজের মনেও এমন কিছু পরিকল্পনা ঘুরপাক খাচ্ছিল। আজ তাই এমন একটা প্রস্তাব পেয়ে আসাদ সাহেব দীপ্র কারো মতামতের অপেক্ষায় না থেকে নিজেই আগ বাড়িয়ে বলেন, নিশ্চয়ই ভাই, এতে আবার জিজ্ঞেস করার কি আছে। সত্যি বলতে বিষয়টা নিয়ে কদিন ধরে আমিও ভাবছিলাম, কিন্তু তার আগেই আপনি বলে দিলেন। এদিকে দীপার কথা শুনে আসাদ সাহেব দীপ্রকেও আর কোন কথা বলতে পারেনি। আসাদ সাহেব অবশ্য রাজি ছিল, কিন্তু দীপ্র মোটেও এসবের রাজি ছিল না। আর তার রাজি না হবার পেছনে কারণ ছিল চৈতালি। দীপ্র চায় না আর কোন কিছু নিয়ে চৈতালি কখনো বিব্রত বোধ করুক, কারণ জোর করে কোন কিছু হয় না। কিন্তু যেহেতু মা বলে দিয়েছে সেহেতু এই বিষয় নিয়ে আর কথা বাড়াতে ইচ্ছে হয় না। যা হবার হোক। আজ এমনিতেও সব মিলিয়ে মেজাজ খারাপ, তাই কিছু না ভেবে চুপচাপ খেতে থাকে আর অপেক্ষায় থাকে বড়দের নেয়া সিদ্ধান্তের ওপরে। রাত প্রায় 1টা। কিছু সময় আগে সবাই যার যার বাসায় চলে গেছে। ফাহিম তার পরিবার নিয়ে আসতে একটু দেরি করে ফেলেছিল, তবে এসে সবার সাথে আলাপ করে তার ভালোই লাগে। বেশি ভালো লাগে আদরের বোনের শ্বশুরবাড়ির সবার এত আন্তরিকতা দেখে। এবার সব ঠিকঠাক হয়েছে ভেবে অনেকটাই চিন্তামুক্ত হন তিনি। সবাই মিলে ঠিক করেন আজ থেকে 2 সপ্তাহ পরে শুক্রবার ঘরোয়াভাবে একটা আয়োজন করে চৈতালির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে। সেই হিসেবে আগামী 2 সপ্তাহ মেয়েকে তার বাসায় নিয়ে রাখার অনুরোধ করলেও আসাদ সাহেব সহ কেউ রাজি হয় না এতে। এতদিন নাকি বাড়ির বউয়ের বাইরে থাকা যাবে না। সবাই নাকি এখন চৈতালিতে অভ্যস্ত হয়ে গেছে। ফারুক সাহেব এতে বেশ মন খারাপ করেন। শেষমেশ তার মন খারাপ দেখে সবাই মিলে সিদ্ধান্ত নেন অনুষ্ঠানের 3 থেকে 4 দিন আগে চৈতালি বাসায় যাবে। আর একেবারে অনুষ্ঠানের দিন পাকাপোক্তভাবেই ফিরবে শ্বশুর বাড়ি। এত সব আলাপের মাঝে আজ চৈতালি কোনটু শব্দ করেনি, কারণ পুরোটা সময় তার মনোযোগ ছিল দীপ্রর ওপরে। চৈতালি বুঝতে পারে দীপ্র কোন কিছু নিয়ে ভীষণ ডিস্টার্বড, কিন্তু সব মিলিয়ে ব্যস্ততায় আর সেসবের কোন খবর নেওয়া হয়নি তার। রান্নাঘরের সব গুছিয়ে মাত্রই রুমে ঢোকে চৈতালি। রুমে এসে আজও দীপ্রকে মোবাইলে কথা বলতে দেখে কিছুটা বিরক্ত হয় সে। তোয়ালে নেয়ার উসিলায় কান পেতে বোঝার চেষ্টা করে মোবাইলের অপর প্রান্তে থাকা মানুষটা আসলে কে, কিন্তু বুঝতে ব্যর্থ হয়ে কিছু না জিজ্ঞেস করে চুপচাপ ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। ঝর্ণার নিচে দাঁড়িয়ে আপনমনে বলে, আজ সিনথিয়ার বিষয়টা নিয়ে আবার আলাপ করব। যদিও জানি না আজও সে সিনথিয়ার সাথেই কথা বলছিল কিনা, তবুও বলবো, কারণ আমার জন্য এত মানসিক চাপ নিয়ে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। এদিকে দীপ্র আজ এই মুহূর্তে ব্যস্ত অন্য একটা বিষয় নিয়ে। বড় একটা ঝামেলায় ফেসে গেছে সে, সাথে সিনথিয়ার বিষয়টাও আছে। এসব ভাবনার মাঝে দিহান ফোন করলে রিসিভ করতেই সে বলে, কিরে কিছু জানতে পেরেছিস? দিহান বলে, হ্যাঁ রে, ছেলেটার বিষয়ে খোঁজ নিয়ে জানলাম সে বর্তমান ভিসির বোনের খুব আদরের ছেলে। ছোটবেলা থেকেই নাকি একটু উগ্র, সব জায়গায় পাওয়ার দেখায় আর কি, যার ফলশ্রুতিতে এখানেও এসেছিল একটু পাওয়ার দেখাতে। কিন্তু চলবে।